আসসালামু আলাইকুম সবাইকে। কেমন নিবিড় ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে তবে। জি ভাই, আমরা শুরু করছি। সবাইকে স্বাগতম আজকের ভার্সিটি কো-অ্যাডমিশন প্রোগ্রাম 2020 এর সলভ ক্লাস উইক 13 এ। তো আজকে তোমাদের সাথে আছি আমি। আম, আমার নাম নিবিড়। ভাইয়া তোমাদের সাথে হাজির হয়েছি কেমিস্ট্রি এবং বায়োলজি পাঠটুকু নিয়ে। তো চলো, দেরি না করে আমরা কেমিস্ট্রি পাঠটুকু শুরু করি। শুরুতে কিছু এমসিকিউ প্রশ্নগুলো সলভ করি, তারপর আমরা রিটেন এর কিছু কিছু প্রশ্ন আছে সেগুলো সলভ করব। তোমরা যথারীতি জানো যে তোমাদেরকে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি পড়ানো হচ্ছে। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের প্রথম প্রশ্নটা এখানে কি আছে। নাম্বার 1 বলা হয়েছে যে নিচের কোনটি লুকাস বিকারকের সাথে কক্ষ তাপমাত্রা বিক্রিয়া করে না। এখন তোমরা সবাই জানো যে কক্ষ তাপমাত্রা বিক্রিয়া করে না, আসলে 1 ডিগ্রি যে অ্যালকোহল গুলো ছিল তারা কিন্তু এই বিক্রিয়াটা করে না। বাকি কিন্তু 3 ডিগ্রি সাথে সাথে করে, আর 2 ডিগ্রি গিয়ে একটু দেরিতে করে, এবং 1 ডিগ্রি কখনোই করে না। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে আসলে কোনটা আসলে কত ডিগ্রি। এই কার্বনের চারদিকে 3টে অ্যালকাইল গ্রুপ আছে, তার মানে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। এটা যেহেতু এই কার্বনের দুই হাতে যেহেতু 2টা মিথাইল গ্রুপ আছে, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এটা আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, কারণ এই কার্বনের সাথে ওএইচ গ্রুপ এবং তার সাথে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত। এই কার্বনের সাথে ওএইচ যুক্ত, তার সাথে এইটা একটা অ্যালকাইল গ্রুপ, এটা একটা অ্যালকাইল গ্রুপ। দ্যাট মিন্স এটা 2 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু সবগুলো কিন্তু বের করে ফেললাম যে এখানে কোনটা কত ডিগ্রি। তাহলে অ্যান্সারটা হবে কোনটা, আমাদের সি নাম্বারটা। নাম্বার 2 তে আসি। অ্যালডিহাইডের বিজারণে কি উৎপন্ন হয়? তোমরা সবাই জানো যে আমরা যদি অ্যালকোহল এটাকে যদি আমরা জারিত করি, তাহলে অ্যালডিহাইড তৈরি হয়। এটাকে যদি আমরা জারিত করি তাহলে অ্যাসিড তৈরি হয়। উল্টাটা যদি করি আমরা, এটাকে যদি আমরা বিজারিত করি তাহলে অ্যালডিহাইড অর কিটোন এগুলো তৈরি হয়। তাদেরকে যদি আমরা বিজারিত করি তাহলে অ্যালকোহল তৈরি হয়। তাহলে যেহেতু বলছে অ্যালডিহাইডের বিজারণে কি উৎপন্ন হয়, তাহলে আমরা সুন্দর মতো বলে দেবো যে 1 ডিগ্রি অ্যালকোহল আমাদের এখান থেকে তৈরি হয়। খুব ইজি ব্যাপারটা। দেখো যে আর সি ডাবল বন্ড ও এইচ, তুমি জাস্ট কি করবে, এখানে বিজারণ ঘটাবা। তাহলে কি হবে, আর সি, এখানে তো এইচ আছেই, উপরে হয়ে যাবে কি অক্সিজেন থাকবে। আমি হাইড্রোজেন গুলোকে অন্য কালার দিয়ে লিখতেছি। এখানে ধরো একটা হাইড্রোজেন আসবে, এখানে ধরো আরেকটা হাইড্রোজেন আসবে। এই যে দেখো আমাদের কি তৈরি হলো, অ্যালকোহল তৈরি হয়েছে। এবং এখানে কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত, একটা। তাহলে এটা আসলে কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে অ্যান্সারটা আমাদের বি। নাম্বার 3 তে বলছে যে নিচের কোনটি অ্যাক্রিলিন পরীক্ষা? তোমাদেরকে জানতে হবে অ্যাক্রিলিন আসলে কিসের শনাক্তকরণ পরীক্ষা। সেটা গ্লিসারিনের। গ্লিসারিনের শনাক্তকরণ পরীক্ষা আমাদের অ্যাক্রিলিনের একটা তীব্র কটু গন্ধ আসে, যেটা থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের নমুনায় গ্লিসারিন ছিল। তাহলে বি নাম্বারটা আমাদের এখানে সেই অ্যান্সারটা। কারণ কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, এই যে পটাশিয়াম হাইড্রোজেন সালফেট তাপ সহযোগে আমরা কি দেখলাম, এখান থেকে পানি সরে গেছে, এবং এটা একটা নিরোধন প্রক্রিয়া। এবং যেখান থেকে আমাদের কি তৈরি হয়েছে, অ্যাক্রিলিন তৈরি হয়েছে। তাহলে অ্যান্সারটা আমাদের বি। নাম্বার 4 যদি আসি, বলছে ইথাইন তার সাথে যদি পানি যোগ করি আমরা, তাহলে কি তৈরি হবে? এখানে এমন একটা উৎপাদক দেওয়া আছে যেটা আমাদের সরাসরি কি করে ভাইয়া, পানিটাকে সে যুক্ত করে দিচ্ছে এখানে। তাহলে যে ব্যাপারটা আসলে এখান থেকে তৈরি হয়, যে আমাদের এখান থেকে এই ইথাইন যখন আমরা এই প্রভাব দিয়ে যখন সেটাকে ট্রিট করব, তখন সেখান থেকে আমাদের কিটোন তৈরি হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা এখানে আমাদের সি। নাম্বার 5 যদি আসি, নিচের কোনটিকে জারিত করলে কিটোন পাওয়া যাবে? জারিত করলে, কথাটা শুনিও, যে কিটোন পাওয়া যাবে। এখন অ্যান্সারটা দেওয়া আছে 2 ডিগ্রি। কেন 2 ডিগ্রি দেওয়া? কারণ দেখো, আমি যদি একটা 2 ডিগ্রি অ্যালকোহল আগে ধরো COH, এদিকে আছে CH, তার এই হাতে আছে ধরো, আচ্ছা CH টাকে একটু নিচে দিয়ে লিখি। তার এই হাতে ধরো একটা অ্যালকাইল গ্রুপ আছে, এই হাতে ধরো আরেকটা অ্যালকাইল গ্রুপ আছে, আর এখানে ধরো একটা H গ্রুপ তার সাথে যুক্ত। এখন জারিত করা মানে কি? জারিত করা মানে সুন্দর মতো তার এখান থেকে সব হাইড্রোজেন অক্সিজেন যা আছে এগুলোকে সে, মানে হাইড্রোজেন অক্সিজেন তো না, কি বলি, মানে শুধুমাত্র হাইড্রোজেন গুলোকে এখান থেকে সরাই ফেলা। তার মানে যদি আমি একটু কালার দিয়ে দেখাই, এই হাইড্রোজেনটা সরাবে আর এখান থেকে এটা সরাই ফেলবে। তাহলে সরাই ফেলে এখানে আমাদের কি তৈরি হবে, কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, এখানে আর, এখানে একটা আর।
বাদ বাকি হাইড্রোজেন গুলো পানি আকারে এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এই যে দেখো কি তৈরি হয়েছে আমাদের এখান থেকে, কিটোন। তাহলে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কি তৈরি হয়, কিটোন কিন্তু তৈরি হয় জারিত করলে। নাম্বার 6 যেটা এখানে আমাদের দেওয়া আছে, বলা হয়েছে যে নিচের কোনটি লুকাস বিকারকে 5 থেকে 10 মিনিট অপেক্ষা দেয়। 5 থেকে 10 মিনিটে দেয় কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল গুলো, তাই না? ক্লাসের মধ্যে এটা তোমাদেরকে দেখানো হয়েছে। কারণ 3 ডিগ্রি হচ্ছে সাথে সাথে দেয়, 2 ডিগ্রি হচ্ছে একটু সময় নেয়, আর 1 ডিগ্রিতে হচ্ছে আমাদের কক্ষ তাপমাত্রায় দেয়ই না। তাহলে এখানে দেখো যেটা বললাম, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 2 ডিগ্রি, তার মানে অ্যান্সারটা হচ্ছে বি। এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, এটা তো মিথানল, আসলে কোনো ডিগ্রির মধ্যে এটা পড়তেছে না, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার না, তাহলে অ্যান্সারটা হচ্ছে বি। নাম্বার 7 যদি আসে, কিটোনের বিজারণে কি উৎপন্ন হয়? কিটোনের বিজারণ, এই যে দেখো আমি কি বলছিলাম যে উপরের প্রশ্নটার দিকে খেয়াল করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাও, যে 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করি তাহলে কিটোন পাওয়া যায়। তাহলে কিটোনকে যদি বিজারিত করি, মানে উল্টা প্রসেস, পেছনে আসা, তাহলে কি পাবো? 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। ওইটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার। তাই হোপস এটা হচ্ছে ধরতে পারছো এখন, আশা করি। অ্যান্সারটা হচ্ছে আমাদের বি। 8 নম্বরটার ক্ষেত্রে যদি আসি, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া কোনটি? তো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করে দেখি, যে এটার মধ্যে আমাদের যেটা করা হয়, ফার্স্ট অফ অল একটা অ্যালকোহল নেওয়া হয়, যেটাকে আমরা সোডিয়াম ধাতুর সাথে মিশিয়ে ফেলি, তৈরি হয় আমাদের সোডিয়াম অ্যালকোক্সাইড, আর সাথে হচ্ছে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ। এই সোডিয়াম অ্যালকোক্সাইডটাকে পরবর্তীতে আমরা হ্যালোজেন মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে হচ্ছে বিক্রিয়া করাই। এতে করে কি হয়, এই সোডিয়ামটা এই হ্যালোজেনটা হচ্ছে একসাথে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে সোডিয়াম হ্যালাইড তৈরি করে, আর সাথে হচ্ছে আর ও আর প্রাইম, মানে এই যে আমাদের ইথার তৈরি করলো। ঠিক আছে, তার মানে আমরা উপরের প্রসেসটা হচ্ছে যত না বেশি বলি, নিচের প্রসেসটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি আমাদের যে বি নাম্বারটা, যে আর ও এন এ, সেটা যখন অ্যালকাইল হাইড্রের সাথে বিক্রিয়া করতেছে, তখন এই যে সোডিয়ামটা কি করতেছে, এই হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে আলাদা হয়ে যাচ্ছে, বাকি যে আমাদের ইথার তৈরি হইলো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। নাম্বার 9 যদি আসি, একটা মিথানল, তাকে কি করতেছে, অক্সিজেন দ্বারা যুক্ত করা, মানে কি জারিত করা। আচ্ছা, তাহলে কি বলছি, অ্যালকোহলকে যদি আমরা জারিত করি তাহলে আমরা কি পাই? কার্বনিল যৌগ। তাহলে কার্বনিল যৌগ কি, এক কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ কি হইতে পারে? বি নাম্বারটা। তার মানে আমাদের তৈরি হবে কি এখান থেকে? মিথানেল। কারণ কার্বন সংখ্যা তো আর বাড়ার উপায় নেই এই জায়গার মধ্যে। তাহলে আমাদের ফর্মুলাটা ছিল কি, CH3OH, এখান থেকে জাস্ট তুমি অক্সিজেন দেওয়া জারিত করে কি তৈরি করলা? C ডবল বন্ড O, এখানে H, এখানে আরেকটা H, বাদ বাকিগুলো হচ্ছে পানি আকারে বের হয়ে গেল। তাহলে এই যে আমাদের তৈরি হয়েছে কি, মিথানেল। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের অবজেক্টিভ গুলো। হ্যাঁ, এবার হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে কেমিস্ট্রি রিটেন গুলো একটু দেখে আসি। প্রথমে যে প্রশ্নটা আছে, যে অ্যালডিহাইড মূলকে নিশ্চিতকরণে টলেন বিকারক পরীক্ষাটি লেখো। তোমরা সবাই জানো যে টলেন বিকারক কিন্তু হচ্ছে আমাদের কি একটা মৃদু জারক। মৃদু জারক, যেহেতু অ্যালডিহাইড গুলো বেশি সক্রিয় কিটোনের তুলনায়, দ্যাটস ওয়াই যেটা দেখা যায় যে অ্যালডিহাইড গুলো হচ্ছে এই মৃদু জারক দ্বারা জারিত হতে পারে, কিন্তু কিটোন গুলো হচ্ছে বিক্রিয়াটা দেয় না আসলে। তো যদি না দিয়ে থাকে, তখন হচ্ছে আমরা কার্বনিল যৌগের মধ্যে কোনটা অ্যালডিহাইড আর কোনটা কিটোন, সেটা কিন্তু আমরা এখান থেকে আলাদা করে ফেলতে পারবো খুব ইজিলি। তো আমরা যদি এখন দেখি যে কিভাবে আসলে আলাদাকরণ করতে পারি, আমরা আমরা যেটা করবো যে RCHO হচ্ছে আমাদের সেই কমন অ্যালডিহাইড। এটাকে আমরা কি করি, এটা হচ্ছে আমরা ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া ঘটাই। কি অ্যামিন ভাইয়া? ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। এই যে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়াটা ঘটানোর পর, এখানে হচ্ছে আমাদের যেটা করতে হয়, যে এইখান থেকে হচ্ছে আমাদের বিক্রিয়াটা হচ্ছে একটু বাকি যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ধাপে ধাপে দেখো কি কি হচ্ছে। প্রথম কথা হচ্ছে, যেহেতু ও হচ্ছে একটা জারক, ও ওকে কি করবে? জারিত করবে। যেহেতু ও হচ্ছে একটা অ্যালডিহাইড, ও জারিত হয়ে কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে। তাহলে কি অ্যাসিড তৈরি হওয়ার কথা? RCOOH, এরকম একটা অ্যাসিড, RCOOH। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু একটা অ্যামোনিয়া আছে, খেয়াল করে দেখছো কি? একটা অ্যামোনিয়া আছে। এই অ্যামোনিয়া থাকার কারণে অ্যাসিডটা কখনো অ্যাসিড আকারে থাকতে পারে না, সে হচ্ছে লবণ তৈরি করে ফেলে। তাহলে কি লবণ তৈরি করবে? অ্যামোনিয়াম অ্যালকানয়েড লবণ তৈরি করবে। তাহলে এখানে এই যৌগটার নাম হচ্ছে কি অ্যামোনিয়াম অ্যালকানয়েড। যদি এখানে মিথানয়েড হতো তাহলে অ্যামোনিয়াম মিথানয়েড, অ্যামোনিয়াম ইথানয়েড, প্রোপানয়েড, এরকম আর কি নামটা হইতো। তারপর কি হয়, এই যে সিলভার যেটা আছে, সিলভারটা হচ্ছে এখানে নিচে পদক্ষেপ পড়ে, প্লাস একটা অ্যামোনিয়া তো হচ্ছে আমাদের অ্যামোনিয়াম আকারে চলে গেল, আরেকটা অ্যামোনিয়া তো আমাদের ফাঁকা আছে, তাই না? তাহলে ওই অ্যামোনিয়াটা হচ্ছে মুক্ত ভাবে হচ্ছে এরকম
উড়ে চলে যাবে। আর এই যে এখানে যে ভদ্রলোক আছে যে OH, তাহলে কোন একটা বিক্রিয়ার মধ্যে OH যদি ফাঁকা থাকে তখন বুঝে নেব এখান থেকে কি তৈরি হবে, পানি তৈরি হবে। এবার চাইলে হচ্ছে এটাকে কি করতে পারো, সমতাকরণ করতে পারো। সমতাকরণ করার জন্য দেখবে যে এখানে দেওয়া লাগবে তোমাকে 2, এখানে দেওয়া লাগবে হচ্ছে 2, তারপর হচ্ছে এখানে দেওয়া লাগবে তোমাকে 3, আর এই বাকি জিনিসগুলো হচ্ছে আমাদের কি হয়ে গেছে, সমতাকরণ হয়ে গেছে। যদিও এটা নেসেসারি না সমতাকরণ করাটা, মেইন জিনিসটা হচ্ছে যে তোমার এই ব্যাপারটা যে সিলভারের কি পড়বে, একটা দর্পণ পড়বে, সিলভার সিলভার দর্পণ। তো এই দর্পণ দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের স্যাম্পলের মধ্যে বা নমুনার মধ্যে কি ছিল, অ্যালডিহাইড হচ্ছে সেখানে ছিল। নেক্সট প্রশ্নে আমরা আসি। নাম্বার 2, অ্যাসিটিলিন থেকে কিভাবে অ্যাসিটন প্রস্তুত করবে। অ্যাসিটিলিন তোমাকে জানতে হবে এটা দেখতে কেমন আসলে আগে, তুমি যদি না জানো তাহলে তো হবে না। তো অ্যাসিটিলিন হচ্ছে কি, CH ট্রিপল বন্ড CH। অ্যাসিটন দেখতে কেমন ভাইয়া, অ্যাসিটন হচ্ছে এরকম যে CH3 C ডাবল বন্ড O CH3, এটা হচ্ছে। তাহলে এখানে কয়টা কার্বন, 2টা কার্বন, এখানে হচ্ছে কয়টা কার্বন, 3টা কার্বন। অলরেডি কিন্তু এমসিকিউ তে কিন্তু এই প্রশ্নটা হচ্ছে দেখে আসছো যে কিভাবে তৈরি করে। সেটা তৈরি করার উপায়টা খুবই মানে মজাদার আর কি। দেখো যে আমরা যদি 2 মোল ইথাইন নেই, তাকে যদি আমরা কি করি, পানি দ্বারা যুক্ত করি, কিসের উপস্থিতিতে, ফেরিক অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড, এই দুজনের উপস্থিতিতে যদি আমরা 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেই, তখন সুন্দর মতো এখান থেকে হচ্ছে আমাদের CH3 C ডাবল বন্ড O CH3 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন হচ্ছে এখান থেকে আমাদের তৈরি হয়ে যাবে। তাহলে এই যে দেখো এক ধাপেই কিন্তু আমরা কি করতে পারলাম, অ্যাসিটিলিন থেকে ইথাইন কিন্তু আমরা, সরি ইথাইন কেন বলতেছি, অ্যাসিটন কিন্তু আমরা এখান থেকে তৈরি করে ফেলতে পারলাম। এটা হচ্ছে ওয়ান স্টেপ রিঅ্যাকশন ভাইয়া। চাইলে তোমরা হচ্ছে অন্য অন্য স্টেপ যেগুলো আছে সেগুলোতেও যেতে পারো, ঠিক আছে, সেগুলোতেও যেতে পারো, কোনো সমস্যা নেই। যেটা করতে হবে আমি জাস্ট একটু ক্লু গুলা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি, CH ট্রিপল বন্ড CH, তার সাথে আগে হচ্ছে কি করবা, তুমি হচ্ছে হাইড্রোজেন যুক্ত করো। হাইড্রোজেন যুক্ত করবা কি দিয়ে, প্যালাডিয়াম ইন প্রেজেন্স অফ বেরিয়াম সালফেট দিলে কি হবে, CH2 ডাবল বন্ড CH2। তারপরে কি করবে, সুন্দর মতো তার সাথে হচ্ছে তুমি হচ্ছে ধরো HCN হচ্ছে যুক্ত করে দিবা, হাইড্রোজেন সায়ানাইড যুক্ত করে দিলে কি হবে, CH3 CH2 CN যুক্ত হয়ে যাবে। তারপর হচ্ছে তুমি কি করবে, এটাকে জারিত করবা। জারিত করলে এখান থেকে হচ্ছে কি হবে, তোমার হচ্ছে CH3 CH2 COOH, বাকিটা হচ্ছে অ্যামোনিয়া আকার হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে গ্যাস আকারে। এইটাকে ধরো, এটাকে ধরো, দেন পরবর্তীতে হচ্ছে এখান থেকে আচ্ছা, এখান থেকে একটা কাজ করতে পারি আমরা, এখান থেকে যদি আমরা এটাকে বিজারিত করি, বিজারিত করলে তৈরি হবে কি, CH3 CH2 CHO, আসলে এটা তৈরি হচ্ছে, আমাদের তো কিটোন তাহলে তৈরি হচ্ছে না। আচ্ছা যাই হোক, তাহলে একটা জিনিস ভাই ভুল করছি এখানে, ওকে আমি একটু মুছে দেই। ইন জেনারেল যদি লিখতে যাও তাহলে এখানে হচ্ছে একটু ভুল হয়েছে, আমি একটু আবার পেছনের দিকে যাই। ভুলটা কোথায় হয়েছে ভাই সেটা কিন্তু বুঝতে পারছো, যে এই জায়গাটা কিন্তু আমাদের কার্বনটা যুক্ত হয়ে আছে, আমাদের ওই জায়গায় তো কার্বন যুক্ত হওয়া যাবে না, অন্য জায়গায় যুক্ত হতে হবে। তো তার জন্য হচ্ছে আমাদের অন্য প্রসেস অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে কি, যে আমরা যদি কিটোন যেহেতু তৈরি করি, তো আমাকে প্রথম কাজ হচ্ছে কি 2টা কার্বন থেকে আগে 3টা কার্বন বানাইতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ, একটা কার্বন বাড়ায় ফেলতে হবে। দেন হচ্ছে আমাদের এমন ভাবে হচ্ছে মাঝের কার্বনে হাইড্রোক্সিল মূলকটা আনতে হবে। যদি আমরা সামহাও এরকম কিছু একটা ফর্মুলা আনতে পারি, তাহলে আমরা সেখান থেকে কি করতে পারবো, আমরা হচ্ছে আমাদের বাদ বাকি কাজগুলো সেখান থেকে করতে পারবো। ওকে, তো আমরা হচ্ছে একটা কাজ করে এখান থেকে একটু মুছি ব্যাপারগুলোকে। আচ্ছা, ওকে, তো এখন আম, এখান থেকে একটা কাজ করি আমরা, সরাসরি হচ্ছে মুছে দিই একটু। আচ্ছা এটা থাকুক।
ওকে, তাহলে আমরা যেটা করব যে এখান থেকে এটা তৈরি করলাম, তার সাথে হচ্ছে এখানে আমরা হচ্ছে HBr যুক্ত করলাম। HBr যুক্ত করলে এখান থেকে আমাদের তৈরি হবে কি CH3 CH2Br, মানে ব্রোমো ইথেন এখান থেকে আমাদের তৈরি হইলো। আচ্ছা, ভালো কথা। তারপর আমরা কি করলাম এটার সাথে ভাইয়া CH3 আর হচ্ছে এখান থেকে হচ্ছে কি বলে Br, আর হচ্ছে সোডিয়াম হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করলাম। সোডিয়াম মানে যেটা হচ্ছে শুষ্ক ইথার। আচ্ছা, এটা কোন বিক্রিয়া সেটা কি তোমরা গেস করতে পারছো? আশা করি একটু জটিল হবে, কিন্তু এভাবে করে চিন্তা করতে হবে আর কি। এখানে আসছে আমাদের কয়টা কার্বন? 2টা কার্বন। এখানে আছে কয়টা কার্বন? 1টা কার্বন। আর আমি নিছি সোডিয়াম, তার মানে এটা কি বিক্রিয়া দিবে ভাইয়া? উডস বিক্রিয়া দিবে। উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া দিলে এখান থেকে কিন্তু আমাদের একটা যৌগ তৈরি হবে যে CH3 CH2 CH3, এটা কিন্তু আমাদের এখান থেকে তৈরি হবে একটা। তো এই যে আমাদের কি তৈরি হইলো? অ্যালকেন। দেন অ্যালকেনকে হচ্ছে আমরা কি করব পরবর্তীতে হচ্ছে হ্যালোজিনেশন করব। হ্যালোজিনেশন করে হচ্ছে আমরা সুন্দর মতো হচ্ছে এখান থেকে কি করব ভাই? CH3 CH2 CH2X এই হ্যালোজেনটা যুক্ত করলাম। হ্যালোজেন যুক্ত করার পরে হচ্ছে আমরা এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক যদি আমরা দেই, অ্যালকোহলিক। ওকে, তাহলে অ্যালকোহলিক দিলে কি হবে ভাই? CH3 CH ডাবল বন্ড CH2। বুঝা গেছে ভাই কি হইলো? তাহলে দেখো আমাদের দ্বিবন্ধন থেকে এখানে যেহেতু আমাদের একটা ঝামেলা ছিল যে দ্বিবন্ধন নিয়ে ঝামেলা, তো সেখান থেকে আমরা ঘুরে ফিরে কোথায় আসলাম? এই জায়গাটা আসলাম। কেন আসছি? যাতে করে আমরা পারি এটার মধ্যে যাতে আমরা পানি মারতে পারি। পানি দিলে সুন্দর মতো কি হবে? ঋণাত্মক অংশটা কোথায় যুক্ত হয়? আমাদের কম সংখ্যক কার্বনের সাথে, তাই না? পড়েছে অলরেডি ওই যে মার্কোনিকভ নীতি। তাহলে এই যে ঋণাত্মক অংশটা কোথায় যুক্ত হইলো? আমাদের কম সংখ্যক কার্বনে। তারপরে এটাকে জারিত করো, জারিত করলে আমাদের এই যে অ্যাসিটন কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে করে ভাই চিন্তা করে করতে পারো, এটা হচ্ছে বিশাল বড় একটা স্টেপ। এইভাবে মনে রাখতে পারো, অথবা চাইলে হচ্ছে সোজা যে বিক্রিয়াটা আছে সেটা মনে রাখতে পারো। দুইটা যে কোনো একটা অ্যাপ্লাই করলেও ফুল মার্কস টিচাররা দিয়ে দিবেন আর কি। ওকে, নেক্সট প্রশ্নে আমরা আসি। নাম্বার 3 যেটা আছে এখানে, নিচের বিক্রিয়াগুলো সম্পূর্ণ করো। যেমন নাম্বার 1 এখানে বলছে একটা ইথানয়েল ক্লোরাইড, তাকে হাইড্রোজেন দ্বারা কি করতেছি? আমরা যুক্ত করতেছি। যুক্ত করলে এখান থেকে আমাদের বলছে কি যে ডট ডট দুটা ঘর দেওয়া আছে, আমাদেরকে জাস্ট জানতে চাইছি কি দুটা ঘরের মধ্যে কি কি হবে। আমরা লিখে দিই, এখানে আসলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি CH3 CHO, মানে এটা জাস্ট হচ্ছে আমাদের কি হবে? জারণ ঘটবে এখানে। তো এটা যেহেতু হচ্ছে অ্যাসিড জাতক, সরি এখানে বিজারণ ঘটবে, যেহেতু এটা একটা অ্যাসিড জাতক, এটাকে বিজারিত করলে আমাদের কি তৈরি হবে? অ্যালডিহাইড। প্লাস যেহেতু এখানে হচ্ছে আমাদের বাদ বাকি কি আছে? হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটা হচ্ছে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে। এবং এটা হচ্ছে কি বিক্রিয়া? তোমাদের সেই পরিচিত আছে কিনা আমি জানি না, মনে আছে কিনা, এটা হচ্ছে রোজেনম্যান্ড বিক্রিয়া আর কি। রোজেনম্যান্ড বিক্রিয়া। বিক্রিয়াটা একটু লিখে সার্চ দিলে হবে, বা তোমরা হচ্ছে ক্লাসেও পড়েছো, এটা দেখলেও হবে। নাম্বার 2 তে আসি। ক্যালসিয়াম অ্যালকানয়েডকে যদি আমরা হিট দেই, তাহলে সেখান থেকে হচ্ছে আমাদের কি তৈরি হয়? সেখান থেকে দেখো এখান থেকে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে কি আমাদের RC ডাবল বন্ড O আর প্লাস ক্যালসিয়াম কার্বনেট। তার মানে এখান থেকে আমাদের তৈরি হচ্ছে একটা কিটোন আর ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে আমাদের 2 নম্বর অ্যান্সারটা হচ্ছে কি? এই যে এটা একটা, এইটা হচ্ছে আরেকটা। নেক্সট প্রশ্নে আমরা আসি, যেটা হচ্ছে কি একদম ক্লাসের শুরুতে দেখেছিলাম রিটেনে যে টলারেন্স বিকারক। তাহলে এটা কি আরেকটা হচ্ছে ফেলিং বিকারক দিয়েও কিন্তু এটাকে করা যায়। এটার মধ্যে পার্থক্য হচ্ছে ফেলিংটা হচ্ছে আমাদের কি কপার হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। এইটা হচ্ছে আমাদের কি ফেলিং সলিউশন, যেটার কালারটা দেখতে কেমন ভাইয়া? সবাই তোমরা জানো এটা হচ্ছে কিন্তু দেখতে ব্লু। এখন বিক্রিয়াটা যখন করে তখন হচ্ছে এটা আবার লাল হয়ে যায় আর কি, ব্যাপারটা এরকম। তো এখন ধরো আমরা যদি একটা অ্যালডিহাইড নিই RCHO, তার সাথে কি করব? এই যে কপার হাইড্রোক্সাইড এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে নিলাম। যেহেতু এ হচ্ছে একটা মৃদু জারক, আর আমরা কি জানি যে অ্যালডিহাইড কে জারিত করলে কি তৈরি হয়? অ্যাসিড তৈরি হয়। তাহলে এটা হচ্ছে অ্যাসিড তৈরি করবে RCOOH। কিন্তু কি বলছিলাম? যে ক্ষারীয় মাধ্যমে অ্যাসিড কখনো অ্যাসিডের মতো থাকতে পারে না, সে কিসে হয়ে যায়? লবণ হয়ে যায়। তাহলে এখানে ক্ষার কোনটা? এই যে এই ক্ষার। তাহলে ওর কারণে এটা কি হবে? সোডিয়াম অ্যালকানয়েড তৈরি করতেছে। প্লাস এই যে কপারটা থেকে হচ্ছে কিউপ্রাস অক্সাইড CO2O, এবং এটারই কি পড়ে? একটা লাল পদক্ষেপ পড়ে, এই জন্য কালারটা নীল থেকে কি হয়ে যায়? লাল হয়ে যায়। সাথে আর কি কি আছে?
সোডিয়ামটা তো চলে গেল, বাকি আছে কি আমাদের OH। আর ওই OH টা মিলে আমাদের কি তৈরি করবে, এখান থেকে পানি তৈরি করবে। ওই যে বলছিলাম আগে, যেখানে OH দেখবা, যদি দেখো যে ওইটা কারোর সাথে যুক্ত হতে পারতেছে না, তাহলে মনে করবা ওইখানে হচ্ছে আমাদের উৎপাদ হিসেবে একটা পানি হচ্ছে এখানে তৈরি হবে। এভাবে করে হচ্ছে সহজে মনে রাখতে পারো আর কি। তো এই হচ্ছে আমাদের সেই বিক্রিয়াটা, এবং এখানে লাল পদক্ষেপ দিলে আমরা বুঝে যাই কি, যে আমাদের নমুনার মধ্যে কে ছিল, অ্যালডিহাইড হচ্ছে সেখানে ছিল। ওকে, নেক্সট প্রশ্ন যদি আমরা আসি, যে আমাদের 5 নাম্বার, এবং এটাই মেবি হচ্ছে আমাদের শেষ। হ্যাঁ, এটা হচ্ছে কেমিস্ট্রির শেষ প্রশ্ন, যেখানে আছে আমাদের দেখো ক্যালসিয়াম মিথানয়েট। এটাকে যদি আমরা হিট দেই, তাহলে এখান থেকে কি তৈরি হবে? আগের বার তো দেখছিলাম কি ভাই, যে আমাদের ছিল কি অ্যালকানয়েড, তাই না, R COO2 CA, এটাকে হিট দিছে সুন্দর মতো হচ্ছে এখান থেকে এই ব্যাপারটা তৈরি হয়ে গেছে, তাই না? তা যেহেতু এখানে আর এর জায়গায় কি আছে ভাই, এইচ আছে, তাহলে নিজের কমন সেন্সটা এখন খাটাই ফেলবে এই জায়গাটার মধ্যে, একই জিনিসই। তাহলে এখানে কি থাকবে, মাঝখানে কিটোন মূলক, এই পাশে থাকবে একটা এইচ, এই পাশে থাকবে আরেকটা এইচ, মানে এখান থেকে কি তৈরি হচ্ছে, মিথানেল তৈরি হচ্ছে। আর বাদ বাকি যেটা আছে সেটা কি ক্যালসিয়াম কার্বনেট আকারে বের হয়ে আসবে। তাহলে এখানে হচ্ছে একটা এইটা, আরেকটা হচ্ছে আমাদের এই যে এইটা। গেল 1 নাম্বার। 2 নাম্বারটা কি, যে আমরা একটা অ্যালকোহল নিছি, তাকে যদি আমরা জারিত করি, তাহলে এখান থেকে আমাদের কি তৈরি হবে? এর থেকে সহজ জিনিস আর নাই। একটু আগে তোমাদেরকে দেখাইছি, এটা দেখতে কেমন ভাইয়া, CH3CH, এখানে হচ্ছে ধরো OH, তার সাথে হচ্ছে CH3। কি করলাম আমি, এটাকে অক্সিজেন দ্বারা যুক্ত করে দিলাম। যুক্ত করে দিলে আমাদের কি তৈরি হচ্ছে, যেহেতু জারিত করা, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি হবে, কার্বনিল যৌগ তৈরি হবে। এবং কিরকম রকম কার্বনিল যৌগ, ওই যে অবজেক্টিভে পড়ে আসছে, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, সেটাকে জারিত করলে কিন্তু কিটোন তৈরি হয়। আর 1 ডিগ্রি করলে অ্যালডিহাইড তৈরি হয়। এরকম কিন্তু মুখে মুখে একটু প্র্যাকটিস করবে আর কি সবসময়। তাহলে CH3 C ডবল বন্ড O, এখানে হচ্ছে বাকি CH3 আছে। আর বাদ বাকি যে হাইড্রোজেন গুলো সরে গেছে, সেগুলো হচ্ছে পানি আকারে এখান থেকে বের হয়ে যাবে। ব্যাস, এই যে আমাদের এটা তৈরি হইলো। এটা হচ্ছে আমাদের কি 5 নাম্বার বিক্রিয়াটা। তো এই ছিল আমাদের কেমিস্ট্রি পার্টটুকু। তোমাদের বায়োলজি যে পোর্শনটুকু ছিল, সেখানে যে রিটেন প্রশ্নগুলো ছিল, সেগুলো বেশিরভাগই ছিল হচ্ছে তোমাদের জ্ঞানমূলকই আর কি, মানে ব্যাখ্যামূলক। যেখানে হচ্ছে তোমরা দেখেছো যে তোমাদের যে প্রশ্নগুলো যেগুলো ছিল, সেগুলো কিন্তু হচ্ছে পার্থক্য করা, যেমন ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদ, মস ফার্ন, এদের বৈশিষ্ট্য কি কি, পার্থক্য কি কি, স্পোরো, তারপর হচ্ছে নগ্নবীজি এবং উদ্ভিদগুলো যেগুলো আছে, তাদের হচ্ছে প্রজনন কিভাবে হয়, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটু পড়বা। কারণ এগুলো থেকে হচ্ছে খুঁটিনাটি প্রশ্ন ভার্সিটিতে চলে আসতে পারে। তো আমরা দেখি যে কিছু কিছু MCQ প্রশ্ন যেগুলো হচ্ছে পরীক্ষায় বেশি বেশি আসে, সেগুলো হচ্ছে একবার জাস্ট ভাইয়ের সাথে সাথে চোখ বুলাই নেই। যেমন 1 নাম্বারটা, সাইকাসকে নিচের কোন নামে ডাকা হয়? সেটা হচ্ছে কি পাম ফার্ন। পাম ফার্ন নামে কিন্তু এটা জানা হয়, কারণ সাইকাস হচ্ছে আমাদের সৌন্দর্য বন্ধন, মানে বলতে পারি আর কি, বাসা বাড়ির সামনে হচ্ছে যেগুলা লাগালে একটু সৌন্দর্য বাড়লো, আর কিছুই না। নাম্বার 2 কি, কোনটি প্লেট ভাজক টিস্যুর উদাহরণ? খুবই এটা জানতে হবে আর কি, যে আমাদের বর্ধিষ্ণু মূল, মানে যে মূলটা হচ্ছে বাড়তেছে, ও কাণ্ডের মজ্জারসি, রিব ভাজক টিস্যু, এবং এটা হচ্ছে রিব ভাজক টিস্যু। আর বাকি যেগুলো আছে এন্ডোস্পার্ম এবং কর্টেক্স, সেটা হচ্ছে আমাদের মাস ভাজক টিস্যু। কারণ ভাজক টিস্যু কিন্তু অনেক রকমের হয়, তো রিব হয়, মাস হয়, আবার প্লেট হয়। তো প্লেট ভাজক টিস্যুর উদাহরণটা হচ্ছে কোনটা, পাতা। তারপর নাম্বার 3, নিচের কোন টিস্যুর বিভাজনে উদ্ভিদ অঙ্গ ঘনত্বে বৃদ্ধি পায়? অঙ্গ ঘনত্বে বৃদ্ধি পায়, ঘনত্ব বুঝো তো, তাই না? মানে একটা উদ্ভিদ হচ্ছে, আমরা বলি না যে একই প্রশস্তের কিছু কিছু কাঠ দেখবা, যেমন সেগুন কাঠ আমরা বলি, যেগুলো হচ্ছে বেশি মোটা, বেশি ঘন হয়, বা এগুলো দিয়ে হচ্ছে দামি কাঠ, কারণ এগুলোর ভিতরে পুরুত্ব বেশি, এগুলো দিয়ে দরজা এগুলো বানানো হয় যাতে ভাঙা কষ্ট হয় আর কি। তো আবার দেখবা যে আম গাছের মধ্যে দেখবা যে অত বেশি ঘনত্ব নাই, এবং একটা বাড়ি দিলে হচ্ছে ভেঙে যাচ্ছে। তাহলে এই যে অঙ্গ যে ঘনত্ব গুলো আছে, এগুলো বাড়ায় আসলে কোন টিস্যু গুলা, সেটা হচ্ছে মাছ ভাজক টিস্যু গুলো। তারপর যেমন 4 নম্বর প্রশ্নটা, নিচের কোনটি লোয়ার ক্রিপ্টোগ্যামস? ক্রিপ্টোগ্যামস হচ্ছে আমাদের মানে সেই সকল উদ্ভিদগুলো, এগুলো হচ্ছে আবার 2 রকমের হয়, যে হায়ার ক্রিপ্টোগ্যামস আবার লোয়ার ক্রিপ্টোগ্যামস। লোয়ার গুলো হচ্ছে কি, যাদের হচ্ছে অঙ্গটা হচ্ছে ভিজিবল অত বেশি না, মানে একদম ছোট ছোট আর কি। আর হায়ার গুলো হচ্ছে একটু উদ্ভিদের মতো দেখতে, গুল্ম জাতীয় যে উদ্ভিদগুলো আছে না, মানে আমাদের যে সকল গাছের হাইট হচ্ছে 4 থেকে 5 ফুট এরকম হয়, সেই সকল গাছগুলো যাদের দেখতে, তারা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস। তো এখানে দেখো লোয়ার ক্রিপ্টোগ্যামস কারা কারা, সেটা হচ্ছে কি শৈবাল আর ছত্রাক, এটা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামস। আর এই যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা দেখতে পাচ্ছ, এই দুজন হচ্ছে কি হায়ার ক্রিপ্টোগ্যামস। এই দুটো মনে রেখো আর কি সাথে সাথে।
নাম্বার 5 যেটা, কোনটি রিব ভাজক টিস্যুর উদাহরণ? একটু আগে দেখে আসলে যে বর্ধিষ্ণু মূল ও কাণ্ডের মজ্জার সেগুলো হচ্ছে রিব ভাজক টিস্যুর উদাহরণ। নাম্বার 6 যেটা, নিচের কোন টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদ অঙ্গ আয়তনে বৃদ্ধি পায়? অঙ্গ আয়তনে বৃদ্ধি পায় মানে হচ্ছে তার গাছটা হচ্ছে আরো বেশি মোটা হয়, মোটা তাজা হয়। কিছু কিছু গাছ দেখবা যে বয়সন্ধিকাল পর্যন্ত অনেক ছোট থাকে, কিন্তু কিছু কিছু গাছ হচ্ছে অনেক বেশি চওড়া হয়ে যায়। তো সেই যে চওড়া হচ্ছে সে কোন টিস্যুর কারণে? সেটা হচ্ছে প্লেট ভাজক টিস্যুর কারণে। নাম্বার 7 হচ্ছে কি, পাতার গ্রাউন্ড টিস্যুকে আমরা কি বলি? গ্রাউন্ড টিস্যু মানে কি, একদম পাতার মানে একদম নিচের যে লেয়ারটা আছে ওই লেয়ারে হচ্ছে কি থাকে আমাদের, ওইটাকে বলা হয় মেসোফিল। ওকে, তো এই ছিল ভাইয়ার বায়োলজি পার্টটুকু। বেশিরভাগই দেখলি যে তোমাদের হচ্ছে বইয়ের কিছু কিছু পার্ট যেগুলো হচ্ছে তোমরা অলরেডি ইন্টার লাইফে পড়ে আসছো, জাস্ট আরেকবার হচ্ছে ভাইয়া রিভাইজ থ্রু করে গেলাম। এবং এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো পড়বে একটু হচ্ছে রিলেট করে করে পড়ার চেষ্টা করবে, একটু গাছের সাথে চিন্তা করে করে পড়ার চেষ্টা করবে, নাহলে হচ্ছে ভুলে যাবে আর কি, কারণ সবই তো মুখস্থ ভিত্তিক। আর একটা জিনিস মাথায় রেখো যে যেগুলো হচ্ছে প্রত্যেকটারই হচ্ছে উদাহরণ মনে রাখা হচ্ছে জরুরি। কারণ হচ্ছে বৈজ্ঞানিক নামগুলো হচ্ছে টিচারদের খুব পছন্দ। তো এই বৈজ্ঞানিক নামগুলো হচ্ছে সবগুলো হচ্ছে একটু পারলে খাতায় লিখে লিখে হচ্ছে মুখস্থ করে ফেলিও। তো সবার জন্য শুভকামনা রইলো। ভাইয়ের পক্ষ থেকে আজকে এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আচ্ছা, থ্যাংক ইউ নিবিড়। তো তোমরা এখন পর্যন্ত সলিউশন দেখলা কেমিস্ট্রি এবং বায়োলজি, তোমাদের এখন সলিউশন ক্লাস শুরু হবে ফিজিক্সের জন্য। তো ভয়েস শুনে বুঝিয়ে গেছো যে আমি হচ্ছে তামাল, এর আগে ক্লাস নেওয়া হয়েছিল, হোপফুলি তোমার সাথে নরমাল ক্লাসও পাইছি। তো শুরু করি যে আমাদের সলভ ক্লাস আছে কি কি থাকবে। ফার্স্ট অফ অল এমসিকিউ এবং তারপর হচ্ছে কিছু রিটেন প্রবলেম। অ্যাজ ইউজুয়াল আমি যেরকমটা বলি যে তোমাদেরকে ক্লাসে আমরা যেগুলো সাধারণত ম্যাথ প্র্যাকটিস করাই সেখান থেকেই কিন্তু ম্যাথ আসলে থাকে। দুই একটা আমরা এক্সারসাইজ এই জন্যই দিয়ে দেই, আমাদের উদ্দেশ্য খুবই মহৎ, এবং সেটা হচ্ছে তোমাকে কঠিন প্রশ্নের জন্য আগে থেকে প্রিপেয়ার করে দেওয়া, মানসিকভাবে রেডি করা, যেন তুমি হঠাৎ করে কিছু উল্টাপাল্টা প্রবলেম দেখলেও মানসিকভাবে স্টেবল থাকো। তার কারণ তুমি ভেবে নিবা যে উদ্ভাস তো এরকম অনেক প্রবলেম অনেকবার ফেস করলাম, এই আর নতুন কি। তো এই জন্যই কাজটা করা হয়, আর কিছু না। তাহলে শুরু করা যাক। তো আজকে হচ্ছে শুরুতেই দেখো নাম্বার 1 এমসিকিউ। শূন্য মাধ্যমে একটি তরঙ্গের সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে কিছু একটা, তাহলে সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্র কত হবে? তো আমরা কিন্তু ফর্মুলা ডিরেক্টলি জানি যে এখানে ই নট এবং বি নট কে ভাগ করলে ডিরেক্টলি পাওয়া যাবে সি। সি কথা মানে কি? শূন্য মাধ্যমে তাড়িৎ চৌম্বক তরঙ্গের বেগ। দ্রুতি বললেও কোনো দোষ নাই, কারণ আমি এখানে মান নির্ণয় করতেছি। তো কি দেয়া আছে? আমাকে এখানে দেয়া আছে ই নট এর মানটা দেয়া, আমাকে বের করতে হবে বি নট। যদি পক্ষান্তর করো একদম সিম্পল ব্যাপার, তাহলে বি নট ইজ ইকুয়াল টু ই নট ওভার সি। সি এর মানটা আমরা সবাই জানি মুখস্থ, 3 ইন্টু 10⁸8। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। ঝামেলা হয় এই ই নটটাকে নিয়ে। বি কেয়ারফুল, খেয়াল করো 1.5 এর পরে কিন্তু এম, তারপরে ভোল্ট পার মিটার। এই এম কথার মানে কি? এই এম কথা মানে হচ্ছে মেগা, আর মেগা কথার মানে হচ্ছে 10⁶। তার মানে তোমার এখানে ইউনিটের মানটা শুধু 1.5 হবে না, তার সাথে 10⁶ কেও হিসাবে আনতে হবে। যে হিসাবটা আনবা তার অঙ্ক একবারই মিলে যাবে, যে আনতে পারবা না তারটা অবশ্যই একটু ভুল হবে, এটা জানা কথা। এরপর তো কাটাকাটি। কাটাকাটি নিয়ে আমার কোনো ঝামেলা নাই, কারণ তোমরা কাটাকাটি ভালো মতোই পারো। জাস্ট বি কেয়ারফুল, এখানে একক গুলাই তোমাদের ডিসিপ্লিন, এইটি প্রবলেম হবে। কেউ যদি বলো যে ভাইয়া এই ভি এম ইনভার্স এটা কোত্থেকে আসলো, এটা আমি আগে দেখি নাই। আচ্ছা, এটা হচ্ছে ভোল্ট পার মিটার। কিভাবে? 90 পড়ে আসছিলাম ভি সমান সমান ইডি, তাহলে বলতে পারি ই সমান সমান ভি ভাগ ডি। ভি কথা মানে কি? ভি কথা মানে হচ্ছে ভোল্টেজ, আর ডি কথা মানে কি? ডি কথা মানে দূরত্ব, একক হচ্ছে মিটার। তাহলে অনুপাত করলে কি হয়? ভোল্ট পার মিটার। এটা হচ্ছে একটা একক, এবং সবচেয়ে কমন যেটা একক এটা হচ্ছে এরকম, কোথায় লেখা যায়? লিখি লিখি, এফ সমান সমান কিউ ই। তাহলে ই কথার মানে হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ, যেখানে এফ কথার মানে হচ্ছে নিউটন, আর নিচে কিউ কথা মানে হচ্ছে কুলম্ব, সো নিউটন পার কুলম্ব। তাহলে মনে রাখতে পারি যে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার দুইটা একক, একটা হচ্ছে ভোল্ট পার মিটার এবং আরেকটা হচ্ছে নিউটন পার কুলম্ব। প্রশ্নে যাই থাকুক তোমাকে বুঝতে হবে এটা মিনিংটা কি। হোপফুলি বুঝে গেছি। এবার আসো আমরা দ্বিতীয় এমসিকিউ চলে আসি। ডিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার, তার মানে এ ইজ ইকুয়াল টু 10⁻³ মিটার। চির থেকে 1 মিটার দূরত্বে, তার মানে কি পর্দার দূরত্ব ডি 1 মিটার। পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত? ধরে নাও এখানে ল্যামডা মানটা 4500 অ্যাংস্ট্রম। বি কেয়ারফুল, পরপর এখানে দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলা হচ্ছে, তার মানে সাদার পরে আরেকটা সাদা কখন আসবে তোমাকে এটা বের করতে হবে। তো যদি আমি ক্লাস নিয়ে থাকি আমি অবশ্যই ড্রয়িং করে ক্লিয়ারলি বুঝাইছি, অথবা আমরা যেই ক্লাস নিই না কেন সবাই আমরা এই ড্রয়িংটা জানার কথা, বাট তারপরে একবার রিপিট করে দিই যদি কেউ মিস করে থাকো।
তো ধরলাম এবার আমি একটা পর্দার উপরে অনেকগুলো ডোরা চিন্তা করতেছি। তো কালো ডোরাকে আমি এখানে হ্যাচ মার্ক করে কাল দিলাম, সাদাকে ফাঁকা রেখে দিলাম। সিমিলারলি এরপরে কালোকে আমি হ্যাচ করে কালো বুঝাইলাম, এরপরে সাদাকে আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম। তার মানে দেখো আমি এখন এই পেজে তোমাদেরকে কালো সাদা কালো এরকম 5টা পরপর ডোরা এঁকে দেখাইছি, কালো সাদা কালো সাদা কালো, 3টা কালো এবং সে 2টা সাদা। তোমাকে পরীক্ষায় বলা হচ্ছে পরপর 2টি সাদার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি যদি এই সাদার সেন্টার থেকে পরবর্তী সাদার সেন্টারকে মার্ক করি, এখন তোমরা কিন্তু খালি চোখেই দেখতে পারতেছো এখানে মাঝখানে কি আছে, একটা কালো ডোরা আছে, তার মানে একটা কালো থাকবে, প্লাস কি উপরের অর্ধেক সাদা নিচের অর্ধেক সাদা। তার মানে আমার এই যে নীল কালার দিয়ে আমি ডট 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 সাইন দিলাম, এই দুইটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স মানে হচ্ছে একটা কালো ডোরার প্রস্থ প্লাস একটা সাদা ডোরার প্রস্থ। বেসিক্যালি তোমাকে এখানে ডোরার ব্যবধান নির্ণয় করতে বলা হচ্ছে। তাই ডোরার ব্যবধান মানেও যা, পরপর 2টি উজ্জ্বলের মধ্যবর্তী মানেও তা। সো সূত্র কি ছিল, ডিরেক্টলি ল্যামডা ডি বাই এ, ভুলেও 2 দিয়ে ভাগ করা যাবে না, 2 থাকবে না হরে, এতটুকুই। তারপর তো জাস্ট মান বসাই দিলাম, হয়ে গেল। তাই সূত্র কি ছিল, সূত্র হচ্ছে এ এক্স সমান সমান ল্যামডা ডি। তুমি এখান থেকে এক্স এর মানটাকেই বের করবা। তুমি চাইলে এক্স ও বলতে পারো, তুমি চাইলে ডেল এক্স বলতে পারো, ডাজন্ট ম্যাটার, জাস্ট ম্যাটার করতেছে আমাকে এই মানটা নির্ণয় করতে হয়। সো ড্রয়িংটা করে রাখলাম, হোপফুলি সবাই ক্লিয়ার হয়ে গেছি। আসো 3 নম্বর প্রবলেমে। ফ্রনহপার শ্রেণীর একক চিরের দরুন, বি কেয়ারফুল, ফার্দার সামনে যাওয়ার আগে মার্ক করো একক চিরের দরুন। যদি কখনো প্রশ্নে একক চির বলে তার মানে এটা হচ্ছে অপবর্তন, ভুলেও অপবর্তন গ্রেটিং ভাবা যাবে না, বুঝে গেছি এটা অপবর্তন। তারপর কি বললো, এই অপবর্তন পরীক্ষায় এত মিটার তরঙ্গ দৈর্ঘ্যে একটি আলো প্রথম ক্রমের, প্রথম ক্রম মানে কি, সিরিয়াল নাম্বার 1 বা হচ্ছে n ইজ ইকুয়াল টু 1। তো প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য, এখানে অন্ধকার বলতে অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এখানে অ্যাকচুয়ালি মিন করতেছে অবম। অন্ধকার বলতে এখানে আমরা বুঝবো অবম। আমরা স্টাইল করে তোমার হচ্ছে অপবর্তনের ক্ষেত্রে চরম বলি বা অবম বলি, ম্যাক্সিমা বা মিনিমা। এখানে তোমার কোনো গঠনমূলক ব্যাচার হবে না বা ধ্বংসাত্মক ব্যাচার, এই ওয়ার্ডগুলো ইউজ করবো না, আমরা বলবো চরম অথবা অবম। ঠিক আছে, তাহলে আমরা কি কি ফর্মুলা জানি, আমরা শিখে আসছিলাম এখান থেকে a sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা, অথবা a sin থিটা ইজ ইকুয়াল টু n প্লাস হাফ ল্যামডা, বা তুমি চাইলে বলতে পারো টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2, একই কথা, কোনো পার্থক্য নাই। কিন্তু কোনটা কখন অ্যাপ্লাই করব, n ল্যামডা এটা ইউজ করতে হয় বেসিক্যালি তোমার যে অবম বা অন্ধকারের কথা বলে, এবং সিমিলারলি এই যেটা হচ্ছে চরমের সূত্র। আরেকবার রিমাইন্ডার দিয়ে দিলাম। তাহলে এখন আসো অঙ্কে আমাকে বলা আছে এখানে চিরের দূরত্ব a 1.2 মাইক্রোমিটার। ফাইন, কি বের করতে হবে, অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে ডিরেক্টলি a sin থিটা সমান সমান তোমার হচ্ছে n ল্যামডা, যেখানে n এর মানটা হচ্ছে 1। সো জাস্ট অঙ্কটাকে ঘুরাই দিলে অটোমেটিক থিটা সমান সমান sin ইনভার্স ল্যামডা বাই a। তো দেখো কাটাকাটি করলে কিন্তু সুন্দর মতো মানগুলো কাটাকাটি হয়ে যায়, পড়ে থাকে শুধুমাত্র তোমার ডিরেক্টলি হাফ। সো অ্যান্সারটা হয়ে গেল 30 ডিগ্রি। কাটাকাটি করা ভাই তোমরা পারো, কাটাকাটিতে কোনো ঝামেলা নাই, কিন্তু কখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা বি কেয়ারফুল। এবং অপবর্তন গ্রেটিং এক জিনিস না, অপবর্তন গ্রেটিং উল্টা হবে। ঠিক আছে, চলো আমরা এর পরের এমসিকিউ চলে যাই। প্রধান স্কেলের পার্ট যদি হয় বড় হাতের এম, ভার্নিয়ারের পার্ট যদি হয় বড় হাতের ভি, এবং ভার্নিয়ার ধ্রুবককে আমি ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট এই নাম দিয়ে প্রকাশ করি, তাহলে বড় দেখি কোন বস্তুর ক্ষেত্রে আসলেই তার দৈর্ঘ্যের সূত্র কি হবে। তো এটা ডাইরেক্ট মুখস্থ, সেটা হচ্ছে এরকম যে টোটাল দৈর্ঘ্য হবে প্রধান স্কেল থেকে যে মানটা আসছে তা তো থাকবেই, তার সাথে ভার্নিয়ার স্কেলে যে মানটা আসছে তাকেও রাখো, কিন্তু এই ভার্নিয়ার স্কেলের মানটাকে একটু কারেকশন করতে হবে। কিভাবে কারেকশন করব, ভার্নিয়ারের কনস্ট্যান্ট দিয়ে গুণ দিয়ে দিব, কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলে যে মানটা আসবে এটা কারেক্টেড মান, তাহলে ওইটার সাথে প্রধান স্কেলের মানটাকে গুণ করলে প্রকৃতপক্ষে দৈর্ঘ্যটা নির্ণয় হয়ে যাবে। এটা সূত্র ভাই মনে রাখতে হবে, সেই ক্লাস 9-10 এর ল্যাবরেটরিতে এটা ছিল, মানে এক্সপেরিমেন্ট করার সময় দেখে আসা কথা, আর না জানলে এখন দেখে ফেলছি, তো মনে রাখো। নাম্বার 5, বি ভাগ ই এটার একক নিচের কোনটির এককের সমান হবে। এটা কিন্তু একটু আগে শিখে আসলাম, কি ছিল, সি সমান সমান ই নট ডিভাইডেড বাই বি নট। বোঝার সুবিধার জন্য তুমি বলতে পারো ই বাই বি, তাহলে উল্টায় দাও, বি বাই ই, লবের জায়গায় হর, হরের জায়গায় লব, সো 1 বাই সি। সি বলতে কি বুঝতেছি, এখান থেকে বেগই তো বুঝতেছি, সো অ্যান্সারটা হচ্ছে 1 বাই ভেলোসিটি বা 1 বাই সি, দ্যাটস ইট। নাম্বার 6, একটি
তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যবর্তী দশা পার্থক্য টোয়াইস পাই বাই 3 হলে পথ পার্থক্য কত হবে? স্ট্রেট ফরওয়ার্ড সূত্র, কোনো ঝামেলা নাই। তো এখানে আমরা জানি ডেল ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ল্যামডা ইনটু এক্স। তোমাকে বের করতে হবে পথ পার্থক্য অথবা এক্স, সো দ্যাট ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ল্যামডা টাইমস এক্স। এখানে তো এল দিয়ে লেখছে, কোনো ব্যাপার না, তাহলে কাটাকাটি করলে সুন্দর মতো উভয় পক্ষ থেকে 2 পাই বাই 3 আর 2 পাই বাই ল্যামডার সব কাটাকাটি হয়ে যায়, পড়ে থাকে শুধুমাত্র ল্যামডা বাই 3। এখানে অ্যান্সারটা হচ্ছে পথ পার্থক্য হবে ল্যামডা বাই 3। সিম্পল, কোনো ঝামেলা নাই। আসি আগের নাম্বার 8টাকে সলভ করি, 7কে একটু পরে করি। নাম্বার 8এ বলা হচ্ছে আলো কি ধরনের তরঙ্গ সেটা কোন আলোকীয় ঘটনা হতে জানা যায়। এখানে কথার মানেটা হচ্ছে আলো কোন টাইপের তরঙ্গ। এটা সিম্পল প্রশ্ন, আগে ভাবো, আলো কি তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ নাকি? অবশ্যই আলো তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কিন্তু তাহলে আরেকটা অপশন কি, আরেকটা কি হতে পারে? সো আমরা আরেকটু বেসিক ধারণা চলে যাই। আমরা তরঙ্গকে অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য এই দুই ভাবে ভাবতে পারি। তো শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, সংকোচন সম্প্রসারণ এইভাবে একটা বিন্দু হতে আরেকটা বিন্দুতে মাধ্যমের মধ্যে সেটা প্রপাগেট করে, মানে বিস্তার করে, আমি মিন করছি। কিন্তু আলো কিন্তু তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ অথবা আর তরঙ্গ, অর্থাৎ মাধ্যমের কণার কম্পন হবে একদিকে, কিন্তু এই তরঙ্গের সরণটা হবে 90 ডিগ্রি করে। এই জন্য এটাকে বলা হচ্ছে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। তো আর তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি ডিরেক্টলি সমবর্তন করা সম্ভব, যে অনেকগুলো তলের কম্পনকে যে কোনো একটা তলে ফিক্স করা যায় যে প্রক্রিয়ায়, সেটা হচ্ছে সমবর্তন। কিন্তু অপবর্তন, প্রতিসরণ বা ব্যতিচার এগুলো নিয়ে মাথা ঘামায় না, তাই উত্তরটা হচ্ছে সমবর্তন। ফাইন, এবার সে আমার নাম্বার 7 বলা হচ্ছে দ্বিচির পরীক্ষায়, দ্বিচির দেখেই বুঝে গেছি এটা ব্যাচার মানে ইয়ং এর দ্বিচির। সবাই প্রশ্নকে খেয়াল করবা, এটা কি দ্বিচির নাকি একক চির নাকি অনেকগুলা চির? অনেকগুলা চির মানে বেসিক্যালি তোমার এখানে আছে অপবর্তন গ্রিটিং। আচ্ছা, তো দ্বিচির পরীক্ষায় চির হতে 1 মিটার দূরত্বে, তার মানে এখানে ক্যাপিটাল ডি পর্দা দূরত্ব 1 মিটার। তুমি এখানে তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করবা যার মানটা হচ্ছে 5800 অ্যাংস্ট্রম বা 58 ইন্টু 10 টু দি পাওয়ার -8 মিটার। এগুলো কিন্তু মুখে মুখে পারা উচিত, আমরা অনেক দিন ধরে অঙ্ক করতেছি, এখন না পারলে কিন্তু একটু ভয়ের ব্যাপার, এখন তাড়াতাড়ি পারতে হবে, বড় হয়ে গেছো। আচ্ছা, তো তরঙ্গ দৈর্ঘ্যে আলোর জন্য এত মিলিমিটার ডোরার প্রস্থ পাওয়া যায়। বি কেয়ারফুল, এটা ডোরার প্রস্থ, ডোরার ব্যবধান কিন্তু বলে নাই। তো ডোরার প্রস্থ কথা মানে কি? আবার ডোরার প্রস্থ কথা মানে হচ্ছে এদের থিকনেস। প্রস্থকে তুমি চাইলে থিকনেস বলতে পারো বা পুরুত্ব ভাবতে পারো। তো ধরো উপরেরটা হচ্ছে আমার এরকম একটা কালো ডোরা, তারপরে সাদা, তারপরে আবার একটা কালো। তো এই ড্রয়িং থেকে আমি মোটামুটি দেখতে পারতেছি যে এখানে আমার একটা কালো ডোরার যে থিকনেস, এই সাদা ডোরারও সেই একই রকমের থিকনেস। তার মানে একটা কালো ডোরা নিজে যতটুকু পুরু, ঠিক সাদা ডোরাও ততটুকুই পুরু, এবং এটা কি বলা হয়? প্রস্থ। তার মানে ইন্ডিভিজুয়াল যখনই মার্ক করব, সেটা সাদা হোক বা কালো, এটাকে বলবো আমরা প্রস্থ। কিন্তু যদি আমি এই ছবিতেই কালো এবং সাদা দুইজনকে মিলাই মিশাই চিন্তা করতাম, অর্থাৎ একটা কালো থেকে শুরু করে আরেকটা কালো পর্যন্ত এইভাবে চিন্তা করতাম, তখন আমার চলে আসতো কি দুইটা প্রস্থ, মানে একটা কালার প্রস্থ এবং আরেকটা সাদার প্রস্থ। তা দুইটা প্রস্থ মিলে কি হয়? দুইটা প্রস্থ মিলে হয়ে যায় ব্যবধান। অথবা উল্টা করে বলতে পারি, তুমি যদি কখনো প্রস্থ নির্ণয় করতে চাও, তাহলে ব্যবধানের জন্য যে সূত্র জানো তাকে 2 দিয়ে ভাগ দিয়ে দাও। একটু আগে কিন্তু বলে আসছিলাম ব্যবধান সূত্র কি ছিল? ল্যামডা ডি বাই এ। তাহলে এটা যদি হয় ব্যবধানের সূত্র, আমার তো দরকার প্রস্থ, তাহলে আমি কি করব? আমি তো অনেক চালাক, তো আমি জানি প্রস্থ বের করতে হলে ব্যবধানকে 2 দিয়ে ভাগ দিয়ে দাও। কিছু কিছু বইয়ে প্রস্থকে বিটা দিয়ে লেখা হয়েছে, তো এটা কোনো ব্যাপারই না। তো যাই হোক, ফর্মুলা কি আসলো? ল্যামডা ডি ডিভাইড বাই টোয়াইস এ। এই যে নিচে তোমার দেখো ভগ্নাংশের হরে একটা 2 চলে আসছে, তার মানে কি অর্ধেক করে ফেলছো না? এই ব্যাপারটাই মাথায় রাখতে হবে যে ফর্মুলা ইউজ করলে এখন তোমাকে অবশ্যই অবশ্যই নিচে 2 রাখতে হবে। এবার তোমার কি দরকার? তোমার দরকার এখান থেকে চির দুটির ব্যবধান মানে এ বের করতে হবে। তাহলে এ সমান সমান হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 ইন্টু বিটা। এখানে বিটা বলতে বুঝতেছি সিম্পলি প্রস্থ। ভাই তোমার যেটা লিখতে ইচ্ছা করে লেখো না, কেউ তো মানা করে নাই, কিন্তু অঙ্কটার উত্তর ঠিক আসলেই হইলো। এবার তুমি মানগুলো বসায় দাও, দেখো সুন্দর মতো 5.8 ইন্টু 10 টু পাওয়ার -4 চলে আসছে। কাটাকাটি তোমরা পারো, এটা নিয়ে আমি কোনো ভয় পাই না, আমি ভয় পাই সূত্র ভুল না হইলেই হইলো। তো এই গেল মোটামুটি আমাদের এমসিকিউ। এবার আমরা এর পরবর্তী চলে যাচ্ছি 9 নাম্বার এমসিকিউ। খেয়াল করো, একটি নিঃসরণ সমতল গ্রেটিং এ এত মিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর প্রথম ক্রমের চরম, সেটা আবার 30 ডিগ্রি অপবর্তন কোণ উৎপন্ন করে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে গ্রেটিং এ প্রতি মিটারে রেখার সংখ্যা কত? অলরেডি বুঝে গেছি এটা গ্রেটিং এর জন্য অঙ্ক।
তো দেখো কি কি দেওয়া আছে, ল্যামডা মান তোমাকে বলা আছে, আলোর প্রথম ক্রম মানে n ইজ ইকুয়াল টু 1 দেয়া আছে। তবে কি বলছে, চরম, বি কেয়ারফুল, চরম নাকি অবম দেখতে হয়, এবং কোণের মানটা কত, 30 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো, সূত্র ছিল ডি সাইন থিটা সমান সমান n ল্যামডা অথবা টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2। একটু আগে আমি বলে আসছিলাম যে এ সাইন থিটা সমান যদি n ল্যামডা হয় তখন তুমি এটাকে অবম বলবা, কিন্তু আমি এটাও বলছিলাম যে অপবর্তন গ্রেটিং আর অপবর্তন কিন্তু উল্টা হয়। সো এই জন্য এখন n ল্যামডার জন্য হবে চরম, আর টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2 এটার জন্য হবে অবম। তো যাদের কনফিউশন লাগে আমি পাশে এটাকে গ্রিন কালার দিয়ে এটা লিখে রাখতেছি। একটু আগে শিখে আসছিলাম যে a sin থিটা সমান সমান n ল্যামডা হলে এটাকে আমি বলবো অবম, কিন্তু এই গ্রিন কালারের সূত্র কার জন্য ছিল, একক চিরের জন্য ছিল, অথবা আমি বলতে পারি যে নরমাল অপবর্তনের জন্য ছিল। আর তুমি যখনই অপবর্তন গ্রেটিং এ চলে যাবা, অপবর্তন গ্রেটিং এ গেলে কিন্তু সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র শর্তটা উল্টা হয়ে যাবে, আর তুমি এখানে এর পরিবর্তে লিখবা ডি, দ্যাটস ইট। তো আশা করি তোমাদের মনে থাকবে, গ্রেটিংটা কাইন্ড অফ তোমাকে ব্যাচেচারের মতো ফিল দিবে, জাস্ট এটা হিন্ট দিয়ে রাখলাম, বাসায় প্র্যাকটিস করব, বুঝে যাব। সো মান টান বসাবো, আর কোনো কথা নাই। তো এখানে ক্যাপিটাল এন কথা মানে হচ্ছে তোমার একক দৈর্ঘ্যে বা একক মিটারে কতগুলো রেখা আছে, সো ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু 1 বাই ছোট্ট হাতের ডি। এবার মান টান বসাই দিব, ডানে বামে ঘুরবে, উত্তর বের হয়ে যাবে, এটা তোমরা পারবা, তো কোনো সমস্যাই নেই, জাস্ট যোগ বিয়োগ করতে হবে, এবং দেখতে এই পার্ট তো সলিউশনে করে দেওয়াই আছে। নাম্বার 10 এ আসি, আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটির মধ্যে সম্পর্কটা কি। এটা খুবই সিম্পল একটা কথা, আপেক্ষিক ত্রুটি কথার মানে হচ্ছে জাস্ট অনুপাত করো, আর শতকরা ত্রুটি কথার মানে হচ্ছে 100% করো। তার মানে আপেক্ষিক ত্রুটির সাথে আমি সিম্পলি জাস্ট 100 কে গুণ দিয়ে দেই, তাহলে আমি পেয়ে যাব শতকরা ত্রুটি। এটা কিন্তু সংজ্ঞায় ছিল। ব্যাপারটা কেমন ছিল মনে করে দেখো, আমি যদি পরম ত্রুটিকে অ্যাকচুয়াল মান দিয়ে ভাগ করে দিই, মানে প্রকৃত মান দিয়ে ভাগ করে দেই, এই অনুপাতটাকেই বলা ছিল আপেক্ষিক ত্রুটি। ইন শর্ট আমি লিখলাম আপেক্ষিক ত্রুটি, এমনটা পড়ে আসছিলাম, এটা ছিল অনুপাত। এবার তুমি এই অনুপাতটাকেই যদি ধরে জাস্ট সিম্পলি পার্সেন্ট করে দাও 100%, তাহলে তুমি পেয়ে যাবা তোমার শতকরা ত্রুটি, অথবা এখানে এররের পার্সেন্ট, যে কত পার্সেন্ট তোমার এরর হলো। এটা একদম প্রথম স্লাইডেই ছিল, আশা করি সবার মনে আছে। এখন চলো আমরা রিটেন প্রবলেমে চলে যাই। শুরুতেই দুটি সুসংগত উৎস হতে এত ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের যদি একই দশায় নিঃসৃত হয়, বায়ু মাধ্যমে এদের মধ্যবর্তী পথ পার্থক্য হচ্ছে এত ল্যামডা। আমি এখানে অ্যামস্ট্রংকে সিম্পলি ল্যামডা দিয়ে মিন করতেছি, তাহলে এদের শেষ বিন্দু দুটির মধ্যে দশা পার্থক্য কত হবে, এই দশা পার্থক্য নিয়ে উপরিপাতন ঘটলে কিরকম ব্যতিচার হবে। প্রশ্নটা পড়লে অনেক কঠিন মনে হবে, কিন্তু একবার ভেবে দেখো যে তোমার যতটুকু তরঙ্গ দৈর্ঘ্যের আলো আসতেছে এদের মধ্যে পথ পার্থক্য বলে দেওয়া হচ্ছে 15,000 অ্যামস্ট্রং। যখনই পথ পার্থক্য বলছে আমি বুঝে গেছি এখানে সূত্রটা হচ্ছে দশা পার্থক্য সমান সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। আর কি লাগে, প্রশ্নে আমাকে ল্যামডাও বলছে, প্রশ্নে আমাকে এখানে পথ পার্থক্য বলছে, আমি যে শূন্য তো মানটা বসাই দিব। আর যদি অ্যামস্ট্রং এককই আছে থাকুক না, তাহলে এখানে এক্স এর মানটা কত, এক্স এর মানটা হচ্ছে 15,000, কাটবো কি দিয়ে 6,000, অ্যামস্ট্রং অ্যামস্ট্রং কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকলো যে সিম্পলি 2 পাই ইনটু উপরে থাকলো 15, নিচে হচ্ছে 6, তোমার তিনটা শূন্য শূন্য মতো কাটাকাটি হয়ে যায়, আর 2 দিয়ে কাটলে 3, 3 5 15, তাহলে পড়ে থাকলো 5 পাই। তার মানে এখানে দশা পার্থক্য কত হলো, 5 পাই হলো। এটা কি পাই এর জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক, নিঃসন্দেহে বিজোড় গুণিতক। তো আমরা জানি যদি এখানে তোমার n ল্যামডা এরকম একটা শর্ত আসে, তখন এখানে গঠনমূলক অথবা ধ্বংসাত্মক ব্যাচের যে কোনো একটা হবে। তো সোজা কথা হচ্ছে এখানে যদি এই n এর মানটা জোড় হতো তাহলে হয়তো গঠনমূলক, যেহেতু 5 পাই তার মানে এটা হয়ে যাবে ধ্বংসাত্মক, আর কিছু না, বিজোড় মানেই ধ্বংসাত্মক, এভাবে মনে রাখো, শেষ, এটা তোমার উত্তর। সো প্রবলেম শেষ, মাত্র এক লাইনের সলিউশন। এবার আমরা আরেকটা অঙ্কে চলে যাই। কোন একটি ভার্নিয়ার স্কেলের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করার সময় প্রধান স্কেলের পাঠ পাওয়া গেল 10.2 সেন্টিমিটার। তাহলে প্রধান স্কেলের পাঠকে আমরা কি দিয়ে লিখি, আমরা লিখি বড় হাতের এম প্রধান স্কেলের পাঠ, অথবা 10.2 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের পাঠ অথবা ভার্নিয়ার সমপাতন এই সংখ্যাটা পাওয়া গেল 8, তাহলে বড় হাতের ভি ইজ ইকুয়াল টু সিম্পলি 8। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো, মানে প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করো, বড় হাতের এল।
কিন্তু প্রশ্নে বলা আছে ধরে নাও ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু 1/20 মিলিমিটার। বি কেয়ারফুল, তোমাকে এই মানটা কিন্তু মিলিমিটারে দেওয়া আছে, তাহলে তুমি প্রত্যেকটা ভ্যালু এখানে মিলিমিটারে দিয়ে অঙ্কটা করাই বুদ্ধিমানের কাজ হবে। ভার্নিয়ার কনস্ট্যান্টকে মিটার বানানোর দরকার নাই, বাকি প্রত্যেকটা ভ্যালুকে আগে মিলিমিটার বানাও, তারপর তোমার যা মন চাই করো, ঠিক আছে? কনস্ট্যান্টকে হাত দিবা না। তাহলে আমাদের নরমাল ফর্মুলা কি ছিল, একটা এমসিকিউ করে আসছি, নরমালি যে মানটা হবে প্লাস ভার্নিয়ারের মানের সাথে কনস্ট্যান্টটাকে গুণ দিয়ে দিব, শেষ, আর কোনো কথা নাই। তাহলে 10.2 তো সেন্টিমিটার, আমি জানি 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার, তাহলে এম কে কনভার্ট করলাম মিলিমিটার, প্লাস ভি ইন্টু ভিসি, ভি মানে কত 8 আর ভিসি মানে কত 1/20, মিলিমিটার মিলিমিটার আছে তো টেনশনে কিছু নাই। এবার যা আসবে আসবে, তাই তোমার উত্তর। এখন যে বললো ভাইয়া আমি তো যৌগিক ভয় পাই, ওরে ভাই ভয় পাওয়ার কিছু নাই, 10.2 কে 10 দিয়ে গুণ করো, জাস্ট এখানে দশমিকে বাদ দিয়ে দাও, 102 প্লাস 8/20, এই কথা মানে কি যে কাটাকাটি করি, উপরে 4 এবং হচ্ছে নিচে 10, তার মানে কি 0.4, এটা আমাদের মুখে মুখে পারা উচিত। এখন যদি বলো ভাই এই যোগ তো অনেক কঠিন, তাহলে তো ভয়ের ব্যাপার। তাহলে 102.4 এত হচ্ছে মিলিমিটার, তুমি চাইলে সেন্টিমিটারও করতে পারো, মিটার, যেটা তোমার মন চায় তুমি সেটাই করতে পারো। 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার, 1000 দিয়ে ভাগ করলে মিটার, তো ধরো মিটারই করে দিচ্ছি 0.1024 মিটার। কি করলাম, 1000 ভাগ করলাম। বাট বি কেয়ারফুল, ভার্নিয়ার কনস্ট্যান্টকে হাত দিবা না, ও যেভাবে আছে সেইভাবেই থাকুক, তুমি কি পুরো অঙ্কটা সলভ করো, তারপর যা মন চাই কইরো। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্কে চলে আসি, অপবর্তন গ্রেটিং। শুরুতেই গ্রেটিং নাম দেখছি, তাহলে বুঝে গেছি অঙ্কের কোনো ঝামেলা নাই, আমার ডি দিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে এই গ্রেটিং এ যে গ্রেটিং ধ্রুবক সেটার মানটা হচ্ছে 0.25 মিলিমিটার। আচ্ছা, এবং বলা হচ্ছে এর মধ্য দিয়ে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে 1 মিটার দূরে অবস্থিত পর্দায় প্রথম অবম বিন্দু কেন্দ্রীয় চরম হতে 3 মিলিমিটার দূরত্বে গঠিত হয়, তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এরকম একটা অঙ্ক ক্লাসে কিন্তু করাইছিলাম, তাও দেখো ড্রয়িং করে বুঝাই দিই যদি কারো বুঝতে কষ্ট হয়ে থাকে। তো ধরলাম এখানে তো আমার অনেকগুলো করে তোমার চিট থাকবে, কারণ আমরা জানি অপবর্তন গ্রেটিং এ অ্যাকচুয়ালি একটা না একাধিক অনেকগুলো এরকম চিট থাকে, তো আঁকতে আঁকতে পাগল হয়ে যাবো, ওইদিকে আমি না যাই। তো ধরো এখানে হচ্ছে পর্দা, এই যেটা পর্দা আঁকলাম, আমি জাস্ট তিনটেই আঁকলাম, কেউ কিছু অন্য কিছু মনে করেন, জাস্ট আঁকার সুবিধা তুমি তিনটা আঁকলাম। তো ধরো এটা সেন্টার, সেন্টার থেকে এই যে আমি ডট 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 লাইন দিয়ে চিন্তা করলাম, এই জায়গাটা হচ্ছে তোমার কেন্দ্রীয় চরম বা সেন্ট্রালি ম্যাক্সিমা, তো মার্ক করে রাখি, ধরো এটা হচ্ছে কেন্দ্রীয় চরম। তার প্রশ্নে কি বলছে, এই কেন্দ্রীয় চরম হতে যে প্রথম অবম বিন্দু, মানে চরমের পরেই তো অবম হয়, সেটা উপরেও হয় সেটা নিচেও হয়, দুই দিকেই হয়, তাহলে এটা হচ্ছে একটা অবম, তার নিচেও আছে একটা অবম, সেম দুটা রিপিট, মানে তুমি চিন্তা করতে পারো যে এই কেন্দ্রীয় চরম মানে তোমার হচ্ছে মাটি বা গ্রাউন্ড, তার উপরে 1 2 3 তলা আছে, তার নিচেও বেসমেন্টে 1 2 3 তলা আছে। তো এই প্রথম অবমকেও আমি n = 1 দিয়ে লিখতে পারি, নিচেরটাকে আমি চাইলে n = 1 দিয়ে বলতে পারি, কোনো সমস্যা নেই, সেম জিনিস। ওকে, আচ্ছা, ক্লু কি বলা ছিল যে এই যে তোমার অবমটা সেটা কতটুকু উপরে, সেটা হচ্ছে 3 মিলিমিটার উপরে, এই দূরত্বটা হচ্ছে 3 মিলিমিটার। তাহলে সেন্টার থেকে এই জায়গাতে আরেকটা রশ্মি চিন্তা করি, এদের মধ্যবর্তী যে কোণ এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তোমার ওই অপবর্তন কোণ বা হচ্ছে থিটা। এবং তোমাকে প্রশ্নে বলা আছে যে পর্দা হতে তোমার এই যে চিরের যে দূরত্ব, এই লাল কালার দিয়ে মার্ক করলাম, এই মানটা কত বলা ছিল একটু দেখি তো, 1 মিটার। সো নাও আমি জানি 1 মিটার, এবং আমি এইটাও জানি যে এই সেন্টার থেকে উপরে যে প্রথম অবম সেটা হচ্ছে কত 3 মিলিমিটার উপরে। তাহলে এখন থিটা মানটা বের করা কিন্তু কোনো ব্যাপারই না, তাহলে বলতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কত 3 মিলিমিটার, তাহলে পাওয়ার -3 লম্ব ভাগ ভূমি, ভূমি কত 1 মিটার। কিন্তু দেখতেই পারতেছো যে এখানে tan থিটা মানটা ভয়ানক ছোট, তো যখন tan থিটা মান ভয়ানক ছোট হয় আমি চাইলে tan থিটাকেও sin থিটা বলে কাজ চালাই দিতে পারি। এই টেকনিকটা যে পরীক্ষায় মনে না থাকে তুমি ধরা খাই যাবা। তাই 3 × 10⁻³ আর কোনো ঝামেলা নাই। তারপর ডাইরেক্ট সূত্র কি ছিল, d sin থিটা সমান সমান টুয়াইস n+1 λ/2। কেন এটা অ্যাপ্লাই করলাম, তার কারণ এখানে অবম হইছে, এই জন্য এই সূত্র অ্যাপ্লাই করলাম। এখন চালাকি করে sin থিটার পরিবর্তে ডাইরেক্ট মানটা বসাই দিব 3 × 10⁻³ এখন আমরা কি বলবো ভাইয়া আমি d এর কি করব, প্রশ্নে খেয়াল করো দিয়ে বলা ছিল যে অপবর্তন গ্রেটিং এর গ্রেটিং ধ্রুবক দিয়ে দিছে 0.25 মিলিমিটার, তাহলে 0.25 10⁻³ এই ছোট্ট হাতে ডি কথার মানেই হচ্ছে গ্রেটিং ধ্রুবক, জাস্ট মানটা বসাই দিবা, দেন তোমার কাজ শেষ, সিম্পল অঙ্ক, বুঝে গেছি। আচ্ছা, এবার আমরা চলে যাব ইয়ং এর বিচির পরীক্ষার অঙ্কে।
এখানে বলা হচ্ছে চির দুইটির যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 2 মিলিমিটার। ঠিক আছে, আমি তাকে ড্রয়িং করে বুঝাই। তো ধরো এটা হচ্ছে আমার একটা চির, ঠিক তার নিচে আমাকে আরেকটা চির দেয়া আছে। এই যে দুইটা চির, এদের মধ্যে দূরত্ব আমাকে বলা ছোট্ট হাতের এ, যে মানটা হচ্ছে 2 মিলিমিটার বা 2 × 10⁻³ মিটার। তো এই চির হতে 1 মিটার দূরে একটা পর্দা আছে, এই যে বড় হাতের ডি, এবং লিখছি 1 মিটার। ড্রয়িং আমি এই জন্যই করতেছি যাদের কনফিউশন হয়, ড্রয়িং দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। এই পর্দার উপরে যে ডোরা তৈরি হবে সেই ডোরার প্রস্থ পাওয়া গেল 0.15 মিলিমিটার। ডোরার প্রস্থ কি সেটা আমি আগেই শিখে আসছিলাম, যে শুধু একটা কালো বা শুধু একটা সাদার যে একক বা সিঙ্গেল থিকনেস, ওইটাকেই বলা হয় ডোরার প্রস্থ। তার মানে এই যে কালো অংশ এইটাও যা, এই যে সাদা অংশ এইটাও তা, এবং এই মানটা তোকে বলে দিছে 0.15 মিলিমিটার। কালো হলেও যা, সাদা হলেও তা, ভয় পাওয়ার কিছু নাই। ওকে ফাইন। তো এক্ষেত্রে বললো আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করো। ডাইরেক্ট সূত্র এ এক্স সমান সমান ল্যামডা ডি, বাট বি কেয়ারফুল, এখানে তো এক্স কথা মানে হচ্ছে ব্যবধান, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে ব্যবধান। কিন্তু তোমাকে প্রশ্ন বলছে প্রস্থ, তাহলে কি করতে হবে, চালাকি করে এই মানটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রস্থ কথা মানে হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করো, তার মানে ল্যামডা ডি ডিভাইড বাই টুয়াইস এ, যেটাকে আমি সাধারণত বিটা দিয়ে লিখতে পছন্দ করি। একই কথা, এটা কোনো এমন মানে কঠিন ব্যাপার না, তোমার ইচ্ছা। তখন মান বসাবো, ডানে বামে ঘুরাবো, সুন্দর মতো ল্যামডা মানটা চলে আসলো 6000 অ্যামস্ট্রং। এবার বলতেছে এই সম্পূর্ণ সেটআপটাকে তুমি যদি 1.5 প্রতিসারণাঙ্কের পানিতে নিয়ে যাও, তাহলে নতুন করে ডোরার প্রস্থ কত হবে। একটা ব্যাপার খেয়াল করো, এই ফুল সেটআপে আমার যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা, এটাকে বাদ দিয়ে তুমি চিন্তা করো চিরের প্রস্থ এ, আগেও যা ছিল পানির নিচেও তাই থাকবে, এটার মধ্যে কোনো চেঞ্জ হবে না। সরি, আমি এখানে চিরের প্রস্থ বলতে আমি মিন করছি দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, অন্য কিছু ভাইবো না, মধ্যবর্তী দূরত্ব। তারপর হচ্ছে পর্দার দূরত্ব, এটাও কিন্তু বদলাবে না, সেটাপে কোনো চেঞ্জ আসবে না। মানে আমার এখানে লাইট সোর্স গুলা যতটুকু দূরে দূরে ছিল সেম জায়গাতে আছে, পর্দা যত দূরে ছিল সেটাও সেম থাকবে, কোনো পরিবর্তন আসবে না। তাহলে পরিবর্তনটা আসবে কোথায়, পরিবর্তন আসার জায়গাটা হচ্ছে ল্যামডা। তার কারণ আমরা জানি যে যখন মাধ্যম চেঞ্জ হয়, মাধ্যম চেঞ্জ হলে ল্যামডা চেঞ্জ হয়। তার মানে বাতাসে ছিল ল্যামডা এ, কিন্তু এখন আমি যদি চলে যাই পানির নিচে, তাকে বের করতে হয় ল্যামডা ডাব্লিউ, যে তুমি পানিতে গেলে নতুন ল্যামডা কত হয়। তাহলে আমরা জানি স্নেলের সূত্র অনুযায়ী ইটা সমান সমান হচ্ছে সি এ ডিভাইড বাই সি ডাব্লিউ, মানে পানিতে যে বেগ সেটা থাকবে নিচে, বাতাসের বেগ থাকবে উপরে। সি সমান সমান কি এফ ল্যামডা, ল্যামডা ইন্টু এফ, এফ ইন্টু ল্যামডা ডাব্লিউ। যেহেতু এখানে কম্পাঙ্কে কোনো চেঞ্জ হবে না, তাহলে এই অনুপাতটা হচ্ছে ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ। তুমি বলতে পারো ভাইয়া আপনি কেন কম্পাঙ্ক চেঞ্জ করলেন না, তার কারণটা হচ্ছে আমার তো উৎস চেঞ্জ হয় নাই, মানে যারা আমাকে লাইট দিচ্ছিল সেই সোর্স তো চেঞ্জ হয় নাই, এই জন্য কম্পাঙ্ক বদলাবে না। কিন্তু মাধ্যম চেঞ্জ হওয়ার কারণে সুন্দর মতো তরঙ্গ দৈর্ঘ্যই বদলাই যাবে। জাস্ট চালাকি করে আমাকে বের করতে হবে যে আমার অঙ্কে ল্যামডা এর পরিবর্তে আমি কত বসাবো, ল্যামডা ডাব্লিউ বসাবো, দ্যাটস ইট। তাহলে এই ল্যামডা ডাব্লিউ বের করার পরে তখন কি হবে, বিটা ডাব্লিউ পানিতে বের করব। তাহলে ল্যামডা পানির জন্য, ডি আগের বারের মতো, 2 আগের বারের মতো, এ আগের বারের মতো। তাহলে পার্থক্য কোথায় হবে, পার্থক্য শুধুমাত্র তোমার হবে এই ল্যামডা ডাব্লিউ তে, ফলাফল চেঞ্জ হয়ে যাবে পানির মধ্যে প্রস্থ। এরকম একটা অঙ্ক আমরা ক্লাসেও করাই দিয়েছিলাম, সো বি কেয়ারফুল। এবং এই টাইপের একটা অঙ্ক বুয়েটে 2013 সালেও আসছিল, মানে আমি যখন পরীক্ষা ছিলাম বুয়েটে আমার ব্যাচের কথা, তখন এই প্রশ্ন আসছিল, খুব সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, এবার আমরা একটা অঙ্কে চলে যাই। কোন একটি স্ক্রু গজের সাহায্যে গোলকের ব্যাস পরিমাপ করার সময় রৈখিক স্কেলের পার্ট পাওয়া গেল 7 মিলিমিটার। আমি এটা বুঝে গেছি, যখনই বসে রৈখিক স্কেলের পার্ট, তার মানে এখন আমাকে স্ক্রু গজের যে মেইন সূত্র সেটা অ্যাপ্লাই করতে হবে। সেদিকে যাওয়ার আগে একটা কথা মনে করাই দিই, তোমরা একটু আগে ভার্নিয়ার স্কেল পড়ে আসছিলা, মেইন স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই সেম ফরম্যাটে আমি আবারও লিখবো, বাট একটু কেয়ারফুলি খেয়াল করো। তো এখানে বলা হচ্ছে এটা রৈখিক স্কেলের ব্যাপার আছে এবং আরেকটা বৃত্তাকার স্কেলের ব্যাপার আছে, এবং বলে দিছে এই যন্ত্রটির যে লঘিষ্ঠ গণন এটা 1/100 মিলিমিটার। বি কেয়ারফুল, এখানে লঘিষ্ঠ গণন বা তোমার বলতে পারি যে একটা কনস্ট্যান্ট, এই মানটা তোমার বলা আছে মিলিমিটারে। সো পুরো অঙ্কটাকে মিলিমিটার সলভ করাই বুদ্ধিমানের কাজ, তারপর তুমি যাই তাই করো। তো সিমিলারলি এখানেও আমাকে কি বের করতে বসে, ব্যাস বের করতে বসে। এত ব্যাস মানে তো এক প্রকার দৈর্ঘ্য, তাই না, কোনো পার্থক্য তো নেই। তাহলে কি করব, তোমার মেইন স্কেলের পার্ট বা রৈখিক স্কেলের পার্ট নিলাম, প্লাস
এখন কি করব, বৃত্তাকার স্কেলে তোমার যেই মানটা আসছিল সেটা কত ছিল 20। তো ধরো বৃত্তাকার স্কেলকে আমি ভার্নিয়ার স্কেলের ভিডি চিন্তা করলাম, যে এখানে ভার্নিয়ার স্কেল মানে হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট। তারপরে কি দিয়ে গুণ করব, নরমাল সূত্রে ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে গুণ করার কথা ছিল। এখন এটাকে গুণ করে দিব আমি লঘিষ্ঠ গণন বা এলসি দিয়ে। আমি বাংলাতেই বলি লঘিষ্ঠ, কই লিখবো রে ভাই, গ, না লঘিষ্ঠ গ। তার মানে ঘুরে ফিরে তোমার এই স্ক্রু গজের যে থিম আর ভার্নিয়ার স্কেলের থিম সেম টু সেম। মেইন স্কেলের মান থাকবে, ছোট স্কেলের মান থাকবে, ছোট স্কেলের মানকে একটা গুণক দিয়ে গুণ দিব, শেষ। আর কি লাগে? তাহলে মেইন স্কেলের মান ছিল 7 মিলিমিটার, প্লাস বৃত্তাকার স্কেলের মান ছিল 20। এই 20 কে কি দিয়ে গুণ দিব, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিব। কত বলছে প্রশ্নে, বলছে 1/100, এবং সম্পূর্ণ মানই এখানে আছে মিলিমিটারে। সো যোগ বিয়োগ করতে কোনো কষ্টই হবে না। তো যোগ বিয়োগ করে সুন্দর চলে আসতেছে 7.2 মিলিমিটার। তো তুমি এটা দৈর্ঘ্য পেয়ে গেলা। শুধু পার্থক্যটা হচ্ছে এই যে আমি এখন দৈর্ঘ্যকে এটা স্টাইল করে বলবো ব্যাস। তো ব্যাসও তো এক প্রকার দৈর্ঘ্য, তাই না? তো কনফিউজ হওয়ার কিছু নাই। যে একটা সূত্র জানবে সে পরীক্ষায় বাকি সূত্র নিজের মতো করে মডিফাই করতে পারবে। আর এবং আমরা তোমার কাছে এইটাই এক্সপেক্ট করি যে তোমরা সূত্রকে মডিফাই করতে শিখে যাবা, কোনো প্রবলেম হবে না। তো এই পর্যন্তই ছিল আমাদের ফিজিক্সের মেইনলি যা কিছু। আমি আশা করি তোমাদেরকে বুঝাই বলতে পারছি, তোমার তেমন কোনো সমস্যা হয় নাই। তারপর যে এখন আমি বলি যে তোমাদের কোথায় প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে এর আগের অঙ্কটায় আমার পার্সোনালি মনে হয় যে ওই অঙ্কটা গন্ডগোল লাগে। যে এইটা, যে তুমি যদি পানির নিচে নিয়ে যাও তাহলে কি হবে, এই ব্যাপারটাকে আমি আরেকবার ক্লিয়ার করে বুঝাই, একটু ভালো করে শুনো। সেটা হচ্ছে এরকম যে তুমি যদি কোনো একটা তরঙ্গকে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে নিয়ে যাও, কি চেঞ্জ হবে? একটা অন্য উদাহরণ দিয়ে বুঝাই। ধরো আমি তোমাকে এই পৃথিবী হতে মঙ্গল গ্রহে নিয়ে গেলাম, কি চেঞ্জ হবে? আমরা সবাই জানি যে পৃথিবীর জন্য যে অভিকর্ষজ ত্বরণ সেই মান এবং মঙ্গল গ্রহের জন্য যে অভিকর্ষ ত্বরণ জি, এটা কিন্তু ভুলেও এক হবে না, একটু কম বেশি হয়েই যাবে। কিন্তু তুমি বা যে কোনো বস্তুরই কিন্তু ভর চেঞ্জ হবে না। পৃথিবীতেও তোমার ভর যা ছিল, মঙ্গলে যাও, চাঁদে যাও, আর যেখানেই যাও তোমার কিন্তু ভর বদলাবে না, ভর ভরের জায়গায় থেকে যাবে। তার মানে ভর হচ্ছে যে কোনো বস্তুর জন্য তার মৌলিক বৈশিষ্ট্য। ঠিক সেইভাবে কোন একটা তরঙ্গের জন্য মৌলিক বৈশিষ্ট্য কি? সাপোজ ধরো তুমি তোমার ফোন থেকে কোন একটা সাউন্ডকে প্লে করতেছো, আর সেই সাউন্ডের যে কম্পাঙ্ক ধরে নাও সেটা হচ্ছে 100 হার্জ। তুমি এখন তোমার ফোনটাকে নিয়ে যদি চাঁদেও যাও, মঙ্গল গ্রহেও যাও, পানির নিচে যাও, আর যেইখানেই যাও, তোমার ফোন কিন্তু সেই একই কম্পাঙ্কেরই শব্দ তরঙ্গ উৎপন্ন করবে, সেটা হচ্ছে 100 হার্জ। তার মানে কম্পাঙ্ক চেঞ্জ হয় না। কিন্তু তুমি বলতে পারো ভাইয়া চাঁদে গেলে তো আমি সাউন্ডই শুনবো না। হ্যাঁ এক্স্যাক্টলি, তার কারণ চাঁদে বাতাস নাই। কিন্তু এর মানে কিন্তু এই না যে ওইখানে তরঙ্গ উৎপন্ন হচ্ছে না। তরঙ্গ উৎপন্ন হচ্ছে, কিন্তু এটা ট্রান্সফার করতে পারতেছে না একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, কারণ মাধ্যম নাই। তুমি ওই সেম ফোনটাকেই ধরো পানির নিচে নিয়ে গেলা, এখন তো অনেক স্মার্টফোনই দেখা যায় ওয়াটার রেজিস্ট্যান্ট, কোনো প্রবলেম হয় না। সো ধরো তুমি পানির নিচে প্লে করলা, তো পানির নিচে যখন সাউন্ডটাকে বাজাবা কম্পাঙ্ক আগের বারের মতোই আছে, কিন্তু শব্দের বেগে পরিবর্তন চলে আসবে। তার কারণ কি? ল্যামডা চেঞ্জ হয়ে যাবে। ওই আলোর মতো যে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে গেলে তার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। তো আমরা জানি যে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, যেমন বাতাস থেকে পানিতে গেলে কমে যাবে। কিন্তু বি কেয়ারফুল, শব্দ এবং আলো এক জিনিস না। শব্দের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে, 19 অঙ্ক, স্নেলের সূত্র। কিন্তু আলোর ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টা হয়। সরি আমি বলতে ভুল করছি, আলোর ক্ষেত্রে হচ্ছে তোমার কমে যাবে, কিন্তু শব্দের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা হয়। শব্দের ক্ষেত্রে হচ্ছে এরকম, যত বেশি ঘন মাধ্যম দিবা তোমার বেগ তত বেশি বৃদ্ধি পাবে। যাই হোক, ওটা বিভিন্ন ভাবে চেঞ্জ করা যায়, ওইটাকে নিয়ে ভাবার দরকার নাই। মেইন কথা হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করো, মাধ্যম যদি চেঞ্জ হয়ও ফ্রিকোয়েন্সি সেম থাকবে, বাকি সবকিছু অল্টার হয়ে যাবে, এটা মনে রেখো। এইটাও তোমাদের অ্যাডমিশন পরীক্ষায় বেশ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর এই অঙ্কটা যেহেতু আমরা আমাদের স্লাইডে মেইন ক্লাসেও করাইছি, সো ওই স্লাইডটা একবার খুললে এই টাইপের অঙ্ক পেয়ে যাবা। হোপফুলি তোমাদের এই প্রবলেমটা শেষ। তো তোমাকে বৃত্তাকার স্কেল এবং ভার্নিয়ার অঙ্কটা সেম ভাবে বুঝাই বললাম। আচ্ছা, এই অঙ্কটা আমি একদম হাতে করেই দেখাই দিলাম
যে যেহেতু থিটা মানটা অনেক ছোট এই জন্য সাইন থিটা এবং ট্যান থিটা দুইটা মানই অ্যাকচুয়ালি সেম থাকবে। এটা অ্যাকচুয়ালি রাফলি 4 ডিগ্রির মতো থাকলে সেম দেখা যায়, মানে কাছাকাছি থাকলে মানটাকে সেম বলতে পারি, কারণ সেই ক্ষেত্রে ভূমি এবং অতিভুজ রাফলি সেম হয়ে যায়। ভেবে দেখো, উত্তর পেয়ে যাবা। সো আমরা মোটামুটি প্রত্যেকটা অঙ্কই বুঝতে পারলাম, এবং এই যে তোমাদের এমসিকিউ ছিল আমি প্রত্যেক সূত্র ভেঙে ভেঙে বুঝাই বসি। জাস্ট মাথায় রেখো ব্যাচলারের শর্ত এবং অপবর্তন গ্রেটিং এর শর্ত সেম থাকবে, কিন্তু অপবর্তনের শর্ত উল্টা হয়ে যাবে। সব লিখে দিছি কালার চেঞ্জ করে। হোপফুলি যাদের যেই প্রবলেম ছিল ক্লিয়ার হয়ে গেছে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা প্রস্থ এবং ব্যবধানটাকে গুলাই ফেলো না। এতটুকুই মনে রেখো, ব্যবধান হওয়ার জন্য দুইজনকে লাগবে, আর প্রস্থ হওয়ার জন্য একজনই যথেষ্ট। এই জন্য ব্যবধানকে 2 দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যায়, বা উল্টা করে যদি বলি, প্রস্থকে 2 দিয়ে গুণ দিলে ব্যবধানকে পাওয়া যায়। সবাই বাসায় নিজের হাতে ড্রয়িং করে এই ব্যাপারটাকে সুন্দর মতো বোঝার চেষ্টা করবা। এই তো এমসিকিউ গুলো ছোট ছোট সুন্দর সুন্দর ছিল, আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। তো এখানেই আমার ক্লাস শেষ হয়ে যায়, এখন তোমাদের পরবর্তী ক্লাসটা শুরু হবে। হোপফুলি সবাই যা যা প্রবলেম ছিল ক্লিয়ার হয়ে গেছে। তো সবার জন্য দোয়া থাকলো, ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরীক্ষা খুব সুন্দর করে দিও। ঠিক আছে, আচ্ছা রিজাল ভাইয়া, তাহলে আমি আমার শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। ভাইয়া ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাই আছেন তো না ভাইয়া? জি ভাই, আমি আছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে ভাই আমি শুরু করি আমার পার্ট। ঠিক আছে ভাইয়া। জাস্ট এ মিনিট। সো আমরা এখন ইংরেজি পার্টটুকু দেখব। ভাই আমাকে কি ঠিক মতো শুনতে পাওয়া যাচ্ছে? একটু কনফার্ম করবেন প্লিজ। আপনার ভাই সাউন্ড ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা তাহলে প্রথমটাই যাই। প্রথম কোশ্চেনটা ছিল সে নেভার ফোনস মি, সে আমাকে কখনো ফোন দেয় না। I always have to phone him. I have always to phone him. I have to phone him. I have to phone him. Phone always him. আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা কিভাবে পারবো ভাইয়া, ব্যাপারটা কিভাবে আসছে? এই অলওয়েজ শব্দটা কি? অলওয়েজ শব্দটা হচ্ছে তোমার একটা অ্যাডভার্ব। সো আমাদেরকে আগে জানতে হবে অ্যাডভার্বের পজিশনটা কোথায় থাকে। সবসময় মনে রাখবা যে অ্যাডভার্ব বসবে হচ্ছে ভার্বের আগে। যদি আমরা একটা সিঙ্গেল অ্যাডভার্ব বসাই তাহলে সে সবসময় ভার্বের আগে বসবে। দেখো এখানে যদি আমরা করি, এখানে অলওয়েজটা সবার শুরুতে আসছে। তো আমি যদি সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব আনতে চাই, সেক্ষেত্রে আমাকে অ্যাডভার্বের পর একটা কমা দিতে হয়। এই অংশে দেখো অ্যাডভার্ব চলে আসছে প্রোনাউনের আগে। অ্যাডভার্ব তো কখনো প্রোনাউনকে মডিফাই করতে পারে না, তাহলে এটা এই জন্য বাদ, এটা এই জন্য বাদ। আর হচ্ছে আই হ্যাভ অলওয়েজ টু ফোন হিম, এখানে কি আমি হ্যাভ টু কে ভাঙতে পারবো? হ্যাভ টু কে তো আমি ভাঙতে পারবো না, এটা তো একটা মোডাল অক্সিলারি, তাহলে আমাকে তার আগে রাখতে হবে। তাহলে আই অলওয়েজ হ্যাভ টু ফোন হিম। এবার 2 নম্বরে চলে যাই। মাই ইয়াঙ্গার ব্রাদার লার্নড ইন ক্লাস ইয়েস্টারডে দ্যাট দ্য আর্থ ড্যাশ অ্যারাউন্ড দ্য সান। এখন হচ্ছে আমরা জানি যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, তাই এটা একটা ইউনিভার্সাল সত্য কথা, এবং ইউনিভার্সাল সত্যগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। তাহলে সেই হিসাবে রিভলভস অ্যারাউন্ড দ্য সান, এটা হবে। আচ্ছা, 3 নম্বরে চলে যায়। আহমেদস ইয়ারলি ইনকাম সিন্স হি চেঞ্জড প্রফেশনস হ্যাজ। আচ্ছা, সে যখন থেকে তার চাকরি বা প্রফেশন চেঞ্জ করছে তারপরে তার ইনকাম প্রায় 3 গুণ বেড়ে গেছে। মনে রাখবা, দ্বিগুণ এবং 3 গুণের জন্য আমরা টুয়াইস এবং থ্রাইস বা ট্রিপল এই ধরনের শব্দ ব্যবহার করতে হয়। 2 টাইমস 3 টাইমস এই ধরনের বলা যায় না, ঠিক আছে? দ্বিগুণ হলে আমরা বলবো টুয়াইস, 3 গুণ হলে আমরা বলবো থ্রাইস অথবা ট্রিপল, ঠিক আছে? সো এটার জন্য উত্তর হচ্ছে এই ট্রিপল। এই একটাতে একমাত্র ট্রিপল ব্যবহার করছে, এটাতে 3 টাইমস বলছে, এটাতে 3 টাইমস বলছে, এটাতেও 3 টাইমস বলছে, এই জন্য সেগুলো ভুল। তারপরেরটাই চলে যাই। দা গ্রোয়িং নাম্বার অফ ভিজিটর্স ড্যাশ দ্য ফুটপাথস। আচ্ছা, তো গ্রোয়িং নাম্বার অফ ভিজিটর্স যদি আমরা বলি, এটা সাবজেক্ট বেসিক্যালি কি? বেসিক্যালি কিন্তু এটা সাবজেক্ট হচ্ছে গ্রোয়িং। তো গ্রোয়িং এর সাথে তাহলে কি হবে? ইজ ড্যামেজিং হবে না? মানে জিনিসটা হচ্ছে বাড়ছে। এখন এটা তাহলে কি হচ্ছে? আমাদেরকে ফুটপাথকে ড্যামেজ করছে। দেখো এখানে ভার্ব প্লুরাল বাদ, এখানে ভার্ব প্লুরাল বাদ, এখানে ড্যামেজেস আর এখানে ইজ ড্যামেজিং। দুটার মধ্যে আমরা কেন ইনডিফিনিট নিইনি, আমরা কেন কন্টিনিউয়াস নিয়েছি? তার কারণ হচ্ছে যে নাম্বার অফ ভিজিটর্স যেমন বাড়ছে এরকম ড্যামেজও বাড়ছে। সো জিনিসটা একটা কন্টিনিউয়াস সেন্সের মধ্যে আছে, সেজন্য আমরা হচ্ছে এই সি নাম্বারটাকে উত্তর নিচ্ছে। এবার আমরা চলে যাই 5 নাম্বারে। 5 নাম্বারে আমাদের যে প্রশ্নটা হচ্ছে স্যাংটিমোনিয়াস, এটার কোনটা কারেক্ট স্পেলিং কোনটা? আচ্ছা,
প্রথম কথা হচ্ছে স্যাংটিমোনিয়াস শব্দটার মানে কি সেটা আমাদেরকে বুঝতে হবে। স্যাংটিমোনিয়াস মানে হচ্ছে আমরা বাংলায় বলতে পারি অনেকটা বক ধার্মিক। আমরা কি বক ধার্মিক বুঝি? কিছু কিছু মানুষ বুঝায় না যে সে অনেক ধর্মকর্ম করে, হ্যাঁ আমাদের চেয়ে সে অনেক ভালো ধর্মকর্ম করে, সে অনেক ধার্মিক এটসেট্রা এটসেট্রা, সে প্রিটেন্ড করে। সে মন থেকে কতটুকু মানে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে সে মানুষকে বুঝাতে চাবে সে ধর্মের ব্যাপারে অনেক সুপিরিয়র, হ্যাঁ সে অনেক কিছু বুঝে জানে, কিন্তু আসলে সে মন থেকে ধর্ম মানে না। এই ধরনের পার্সনদেরকে বলা হয় স্যাংটিমোনিয়াস। এটা এক ধরনের ভন্ডামি টাইপের আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই 6 নম্বরে, আইডেন্টিফাই দ্য কারেক্টলি ইনকারেক্টলি স্পেন্ট ওয়ার্ড। এখানে নিচে কোন শব্দটা হচ্ছে ইনকারেক্টলি আছে? এই শব্দটা হচ্ছে এক্সটেনশন, এখানে টি হবে না, এখানে হচ্ছে এস হয়, ঠিক আছে, এটার জন্য হচ্ছে এটা ভুল আছে। আচ্ছা, সো এখানে বাকিগুলার শব্দগুলোর অর্থ কি তোমরা অনেক সময় জিজ্ঞেস করো, ভাই এটার অর্থ কি বা সামথিং, ওটার অর্থ কি? সো প্রথম যে শব্দটা আছে এটা হচ্ছে বেলিকোসিটি। বেলিকোসিটি মানে হচ্ছে যে তোমার এক ধরনের মারামারি লেগে যাবে এরকম অবস্থা, ডিসপোজিশন টু ফাইট। আর হচ্ছে কনসেশন, এই জিনিসটার মানে কি? কনসেশন মানে হচ্ছে ধরো তুমি আমার কাছে কোনো একটা দাবি করলা, আমি তোমার দাবিটা মেনে নিলাম, তো এই ধরনের মেনে নেওয়া দাবিকে বলা হয় হচ্ছে কনসেশন। রেমিনিস শব্দটার মানে হচ্ছে স্মৃতিচারণ করা, যেমন রেমিনিসেন্স মানে হচ্ছে অতীতের স্মৃতিচারণ, ওটা হচ্ছে নাউন, আর রেমিনিস হচ্ছে ভার্ব, মানে হচ্ছে স্মৃতিচারণ করে দেখা। তারপর হচ্ছে 7 নম্বরে চলে যাই, এখানে বলছে কোনটা কারেক্ট স্পেলিং। মনে রাখবা নরমালি আমরা তো ইউআরই করি, তাই না? কিন্তু কিছু কিছু শব্দ শেষে ইউআর হয়, যেমন হচ্ছে এরকম আমরা বলতে পারি এন্টারপ্রেনার, যেটা এখানে আছে, এরকম আছে রেস্টুরেন্টিয়ার, এরকম আছে অ্যামেচার, এই শব্দগুলোর শেষে হচ্ছে ইউআর থাকে। ওকে, সো এটা মাথায় রাখবা, হ্যাঁ এন্টারপ্রেনার। ওকে, তারপরে জিজ্ঞেস করেছে আমাদের যে নিচের কোন স্পেলিংটা কারেক্ট। আচ্ছা, কারেক্ট স্পেলিং এর মধ্যে এটা হচ্ছে কার্মাজিয়ান। আচ্ছা, এখানে কিন্তু ডির উচ্চারণ হয় না এই শব্দটার মধ্যে, হ্যাঁ কার্মাজিয়ান, এখানে ডির কোনো উচ্চারণ হয় না। তো উচ্চারণ থেকে এই জন্য দেখতে গেলে অনেক সময় অনেকেই হচ্ছে তোমার এই ডিটাকে বাদ দিয়ে দেয়, না ডি জির উচ্চারণ হচ্ছে অনেক সময় জির মতো হয়, যেমন ধরো PLEDG শব্দটার উচ্চারণ কি? প্লেজ। ওকে, তো এখানে কিন্তু ডির কোনো উচ্চারণ নেই, ডির কোনো উচ্চারণ নেই। আবার কখনো কখনো দেখো বানানে এবং উচ্চারণে কিছু পার্থক্য থাকে, যেমন ধরো একটা শব্দ আছে এরকম, তোমরা অনেকে আমরা বুফে খেতে যাই, ঠিক আছে, অনেকে এটাকে বলে বাফেট, এটা বাফেট নেই, এটা হচ্ছে বুফে, শেষে টির কোনো উচ্চারণ নাই। এরকম নিউমোনিয়া বানানে টির কোনো উচ্চারণ নাই, নেমোনিক বানানে এম এর কোনো উচ্চারণ নেই। আবার ধরো আমরা খেতে যাই, যেমন ধরো এটা আমরা খেতে চাই, তো অনেকে এটাকে বলে পিৎজা, পিৎজা না, এইখানে টির জেড এর উচ্চারণটা একটা টির মতো, এটা উচ্চারণ হচ্ছে একটা পিৎজা এরকম, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে যাই আমরা 9 নম্বরে, জাস্ট নাও। জাস্ট নাও থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, একমাত্র দেখো বি নাম্বারেই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। আমার পুরো সেন্টেন্সটা আসলে পড়া লাগতেছে না, বুঝছো? সো রুলস যদি তুমি জানো তুমি এইভাবেই সলভ বের করে ফেলতে পারবা। জাস্ট নাও শব্দটাতে জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, আমি এখানে নিচে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স খোঁজা শুরু করছি, বি নাম্বারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটাই উত্তর। তারপরটাই চলে যায় 10 নম্বরে, ডিয়ানা সেন্ডস হ্যাজ নট ড্যাশ। আচ্ছা, এখন এখানে এটা কোন টেন্সে আছে দেখো তো, এটা আছে পারফেক্ট টেন্সে, কিন্তু হ্যাজ নট সামথিং, তারপর আবার মেইন ভার্বটা আসবে। সো হ্যাজ নট লিভড ইন লোনলিনেস ইন টাইমস নেভার বিফোর লিভড সোল, এটা তো হবেই না, কারণ হ্যাজ নট এর পরে এইভাবে নেভার বিফোর দেওয়া যাবে না। হ্যাজ নট এভার লিভড অ্যালোন বিফোর, এটা ঠিক আছে কিন্তু কারেক্ট, ঠিক আছে, নট এর পরে কিন্তু নেভার হইতে পারে না, এটা হচ্ছে লজিক। বিফোর লিভড উইদাউট সামথিং, এই যে নট এর পরে আবার বিফোর লিভড এরকম দেওয়া যাবে না, এটাও বাদ, এখানে সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার থাকে। হ্যাজ নট এভার, আমরা জানি এভার থাকলে পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 11 নম্বরে যে এজ দে ওয়েটেড নোয়া আর্গুড এগেইনস্ট ওয়ার, অর্থাৎ যখন তারা ওয়েট করতেছিল তখন নোয়া হচ্ছে, নোয়া একজনের নাম, তো সে হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে কথা বলতেছিল। তারপরটা আছে ওয়াইল, আমরা জানি ওয়াইলের আগে পাস্ট ইনডিফিনিট এবং ওয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস বসে, তাহলে এখানে দেখি আমরা সি নাম্বারে হচ্ছে এই জায়গাটায় পাস্ট কন্টিনিউয়াস বসতেছে। আমি একটু বলে দিই, মনে রাখবা ইনডিফিনিট প্লাস ওয়াইল প্লাস হচ্ছে কন্টিনিউয়াস হয়, আর হচ্ছে কন্টিনিউয়াস প্লাস হোয়েন প্লাস হচ্ছে ইনডিফিনিট হয়, এই দুইটা রুলস মনে রাখবা, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে 12 নম্বরে যাই, দে ড্যাশ দে ক্রস দ্য মেইন স্ট্রিট। আচ্ছা, তো এখানে হচ্ছে বিফোর এবং আফটার এর ব্যবহার আমরা একটু দেখি আগে। প্রথম কথা হচ্ছে আফটার আছে, আফটার এর পরে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স হইতে হয়, পরেরটা কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এটা আফটার হয়টা হবে না। এখানে আমরা একটু ভালো মতো তাকাই, বিফোর এর পরে আমরা জানি পাস্ট ইনডিফিনিট হয় এবং আগে পাস্ট পারফেক্ট হয়,
তো তুমি যদি ওভারঅল সবগুলা মিলাও তাহলে দেখবা বি নাম্বারটাই কারেক্ট আছে, বাকিগুলা কারেক্ট নাই। একটু আগে যে হোয়েন এর কথা বলতেছিলাম, আমরা বলেছি হোয়েন এর পরে হচ্ছে ইনডিফিনিট এবং আগে কন্টিনিউয়াস হইতে হয়। আগে কি কন্টিনিউয়াস আছে? নাই, তাহলে সি নাম্বারটাও বাদ। আমরা চলে যাই 13 নম্বরে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা, এখানে হচ্ছে যে তোমার সাইকেডেলিক শব্দটা থেকে আসছে। আচ্ছা, সাইকেডেলিক মানে কি? সাইকেডেলিক মানে হচ্ছে অনেকটা বলা যায় কি মানে এক ধরনের হ্যালুসিনেশন তৈরি করা, ইউজুয়ালি বাই ইউজিং ড্রাগস, বিভিন্ন ধরনের ড্রাগস ব্যবহার করে হ্যালুসিনেশন তৈরি করা বলে সাইকেডেলিক। সাইকোলজি বানানো একটা পি আছে না, সাইকোলজি, ওই সাইকোলজি থেকেই সাইকেডেলিক আসছে। তাহলে সাইকেডেলিক বানানোর মধ্যেও একটা পি থাকবে আগে, যেখানে পি SYCHE, এটা হচ্ছে এখানে কিন্তু কে নাই। সাইকোলজি বানানটা জানলে তুমি সাইকেডেলিক বানানটাও পারবা। আর এখানে ডাবল এল দিয়ে দিচ্ছে, যেটা ভুল, এটা হচ্ছে একটা এল হবে। তারপরে প্রশ্ন করেছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি, নিচের কোনটা ইনকারেক্টলি স্পেল আছে, সেটা হচ্ছে কনসেনসাস। এখানে বানানটা কোথায়? এখানে হচ্ছে ভাইয়া এটা সি দিয়ে হয় না, এটা টি দিয়ে হয়, ঠিক আছে? এই টি দিয়ে করলে তোমার উত্তরটা কারেক্ট হতো। আর তুমি যদি বলো যে ভাই এই শব্দটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে ন্যায়বান ব্যক্তি, যে সবসময় তার নিজের কাজটাকে অনেক সিনসিয়ারলি ডেভোটেশনের সাথে করে, তাকে বলে হচ্ছে তোমার ন্যায়বান ব্যক্তি বা কনসেন্ট্রেট। যেমন আমার নাম আবরা, আবরা নামের অর্থ হচ্ছে ন্যায়বান, ঠিক আছে? তো এরকম, তো ইংরেজিতে বলতে পারো যে আমাকে যে জিজ্ঞেস করে আবরা নামের অর্থ কি, আমি বলবো কনসেনসাস, এরকম। 15 নম্বরে চলে যাই, বলছি যে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, নিচের কোন বানানটা সঠিক আছে। তো এখানে হচ্ছে কোশ্চেনিয়ার, এই বানানটা সঠিক আছে। মনে রাখবা এই যে নাইরে, হ্যাঁ, এটা এরকম। আর কোথায় আসে? মিলিয়নিয়ার বানানে আসে, মিলিয়নাইরে এরকম আর কি, ঠিক আছে? কিন্তু উচ্চারণ হয় মিলিয়নিয়ার, এরকম বিলিয়নিয়ার বানানে আসে, ঠিক আছে? শেষে নাইরে থাকে, ঠিক আছে? এটা দেখে তুমি সঠিক উত্তরটা বের করতে পারবা। তাহলে এটা হচ্ছে সি নাম্বার। আচ্ছা, তারপর নিচে প্রশ্ন করেছে যে নিচের কোনটা হচ্ছে কারেক্ট, সেটা হচ্ছে ইফ্লোরেসেন্স, এই বানানটা কারেক্ট। এখন তোমরা বলতে পারো ভাই ইফ্লোরেসেন্স মানে কি? ইফ্লোরেসেন্স একটা মানে হচ্ছে ফ্লাওয়ার আউট, অর্থাৎ ফুল ফুটার একটা স্টেজ বোঝায়। আর তার বাইরে কেমিস্ট্রিতে ইফ্লোরেসেন্স ওই যে লবণের সাথে সম্পর্কিত কোন একটা ব্যাপার স্যাপার। আমি যেহেতু সায়েন্সের সাবজেক্টে এক্সপার্ট না, আমি বলতে পারবো না, হয়তো সায়েন্সের ভাইয়েরা ভালো মতো বলতে পারবেন, ঠিক আছে? কিন্তু এটা সম্ভবত একটা প্রসেস, যে প্রসেসে লবণটা বের হয়ে আসে অর সামথিং, ঠিক আছে? সেটাকে বলে ইফ্লোরেসেন্স। আমরা চলে যাই ভার্সিটি স্ট্যান্ডার্ড ইংলিশ রিটেন কোশ্চেন এন্ড সলভ। আমরা একটু চলে যাই, এখানে বলছে রাইট দ্য ফলোইং ওয়ার্ডস ইন দেয়ার কারেক্ট স্পেলিং, সঠিক বানান ব্যবহার করে লিখতে বলছে। তো এই বানানগুলো দেওয়া আছে, হিউমারাস, সার্ভেইলেন্স, অ্যাকোমোডেশন। এই বানানটা, এই বানানটা এবং এই বানানটা, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এগুলো প্রায়ই আসতে দেখা যায়। আর বিশেষ করে যে হিউমারাস কিংবা হিউমারিস্ট বানান, এটা কিন্তু তোমাদের টেক্সট বুকে আছে, ঠিক আছে? সুতরাং এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে বলছে কারেক্ট স্পেলিং এররস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, তোমাদেরকে স্পেলিংটা হচ্ছে কারেক্ট করতে বলছে এবং তারপরে হচ্ছে তোমাদেরকে ঠিক করে লিখতে বলছে। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা দেখি এনি, এখানে হচ্ছে একটা সি হওয়ার কথা, ঠিক আছে? সবসময় মনে রাখবা সায়েন্স বানানে কি একটা এসসি থাকে না, কনসার্নস বানানে একটা এসসি থাকে না, সো এরকম আর কি, এখানেও একটা এসসি থাকার কথা। ওকে, দুইটা রুট কিন্তু একই কথা। 2 নম্বরে চলে যাই, দে হ্যাড এ লং স্ট্যান্ডিং অ্যাকোয়েন্টেন্স। আচ্ছা, অ্যাকোয়েন্টেন্স মানে কি? অ্যাকোয়েন্টেন্স মানে হচ্ছে পরিচিতি, ঠিক আছে? তাদের পরিচয় দীর্ঘদিনের। অ্যাকোয়েন্টেন্স এই বানানটার মধ্যে কোথায় মিসিং আছে? এখানে একটা সি মিসিং আছে, ঠিক আছে? শুধু কিউ এইভাবে সাধারণত আসে না, এ সি কিউ থাকে, ঠিক আছে? এটা একটু যারা ইংরেজি বানান টানান প্র্যাকটিস করো তাদের এটা ধরে ফেলতে পারার কথা, যে এখানে একটা সি থাকার কথা, সিটা এখানে নাই, একটু প্র্যাকটিস করলেই পারবা, ঠিক আছে? ওকে, তারপরটাই চলে যাই, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট টেন্স। আমাদেরকে সঠিক টেন্স চুজ করতে বলছে। আই এম টায়ার্ড অ্যাজ আই ড্যাশ সিন্স 7 o'clock ইন দ্য মর্নিং। এখন দেখো সিন্স এবং ফর আমরা জানি কোন টেন্সে আসে, পারফেক্ট টেন্সে আসে। এখন কথা হচ্ছে যে আমি এটাকে প্রেজেন্ট পারফেক্ট নিব নাকি পাস্ট পারফেক্ট নিব? ভাই আমি এটা প্রেজেন্ট পারফেক্টে নিব। কেন? তার কারণ হচ্ছে এই পাঁচটা প্রেজেন্ট টেন্সে আছে, আমার এই পাঁচটা যদি পাস্ট টেন্সে থাকতো আমি এটাকে পাস্ট পারফেক্ট নিয়ে নিতাম। বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে আমরা চলে যাই বি নাম্বারে, হি স্পোক সো ওয়েল দ্যাট, সো ওয়েল অ্যাজ ইফ। আমরা জানি অ্যাজ ইফ এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে তার পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে দেখো স্পোক পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে নো কে আমি পাস্ট পারফেক্টে নিয়ে যাব, তাহলে আমি এখানে কি বলবো? হ্যাড নোন। সি নাম্বারে চলে যাই, আই হ্যাড হ্যাড স্কেয়ারসলি এনি টাইম, ঠিক আছে? এটা কিন্তু একটা পাস্ট পারফেক্ট টেন্স। I had had scarcely any time to think about it before they, so before এর আগে past perfect tense আছে, তাহলে before এর পরে কোন টেন্স হবে? past indefinite tense হবে, তাহলে এখানে কি হবে? asked। ওকে, তারপরে চলে যাই 4 নম্বরে। 4 নম্বরে আমাদেরকে বলেছে যে এখানে সঠিক ভার্বের ফর্মটা করতে, although they dash defeated they did not lose heart, so এটা past indefinite tense এ আছে, তাহলে এই পাশটাও আমাদের
পাস্ট ইনডিফিনিট টেন্সে যাবে। তাহলে আমি এটাকে করি অলদো, তাহলে দের সাথে কি বসবে? ওয়ার ডিফিটেড, এটা প্যাসিভে আছে, এই জন্য ওয়ার ডিফিটেড হয়েছে। বি নাম্বারে যাই, আই লেফট মাই ফোন সুইচড অন ইন কেস মাই সিস্টার। সো এটা কোন টেন্সে আছে? এটাও পাস্ট টেন্সে আছে, তাহলে এই পাঁচটাও কোন টেন্সে যাবে? পাস্ট টেন্সে যাবে, তাহলে এটাও হবে ইন কেস মাই সিস্টার কল্ড। আচ্ছা, তারপরে চলে যাই, রিরাইট দ্য ফলোইং ওয়ার্ডস ইন দেয়ার কারেক্ট স্পেলিং। ডিলেমা বানানটা ভুল আছে, ডিলেমা বানানে ডাবল এম হয়। গ্র্যান্ডিওর, ডিলেমা মানে তো বুঝো, মানে ডিলেমা মানে আমি একটা সংকটের মধ্যে আছি, আমি বুঝতে পারতেছি না আমি কি এটা করব না ওইটা করব, এই ধরনের জিনিসকে বলে ডিলেমা। গ্র্যান্ডিওর, গ্র্যান্ডিওর মানে অনেক জাঁকজমকপূর্ণ ভাবে, ঠিক আছে? সো গ্র্যান্ডিওর বানানে হচ্ছে ডিই হয়, ডিই ইউআর, যেমন ইন পম্পাস ওয়ে, ঠিক আছে? এই ধরনের জিনিসকে বলা হয় তোমার গ্র্যান্ডিওর। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কনভালসেন্স। কনভালসেন্স শব্দটার ক্ষেত্রে কি আমি তোমাদেরকে একটু আগেই বলতেছিলাম যে এগুলোতে সাধারণত এসসি হয়, যে সায়েন্স বানান, কনসেন্স বানান, ঠিক আছে? সো এই ধরনের বানানগুলোর পরে একটা এসসি থাকে। সো কনভালসেন্স, এটা সঠিক বানানটা এখানে দেওয়া আছে, দেখো এখানে সিটা মিচিং আছে, সিটা মিচিং আছে, ঠিক আছে? তো সেই জন্য আচ্ছা, এখন বলতে পারো ভাই কনভালসেন্স শব্দটার মানে কি? কনভালসেন্স মানে হচ্ছে যে যে কোনো একটা মনে করো রোগ থেকে তোমার সুস্থ হতে কিছু সময় লাগে, মানে তুমি একটা টাইমের সাথে সাথে তুমি সুস্থ হও, এই টাইম স্পেন্ডিং জিনিসটাকেই বলা হচ্ছে কনভালসেন্স। তারপরে চলে যাই, কারেক্ট দ্য স্পেলিং এররস ইন দ্য ফলোইং সেন্টেন্স এন্ড রিরাইট দিস। এখানে কোথায় কোনটা ভুল আছে? এক্সাম্পলারি বানানটা ভুল আছে, এটা PLARY হয়। এক্সাম্পলারি মানে হচ্ছে যে উদাহরণ দেওয়া যায় এরকম কিছু। আর হচ্ছে যে তোমার অ্যানার্কিক, ঠিক আছে, এটার শেষে এইচ হবে না, এইচ থাকলে তো অ্যানার্কিচ হয়ে যায় উচ্চারণ, ব্যাপারটা তা না। অ্যানার্কি বুঝো তো, অ্যানার্কি মানে হচ্ছে বিশৃঙ্খলা, ঠিক আছে? সো এরকম আর কি। সো অ্যানার্কিক, এই যে জিনিসটা শেষে একটা আইসি থাকবে, আইসি দিয়ে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হয়, যেমন ধরো ল্যাকোনিক, ঠিক আছে? ল্যাকোনিক বানানটা চিন্তা করতে পারো। তারপর হচ্ছে 7 নম্বরে চলে যাই, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট টেন্স ফর্ম। সঠিক টেন্স ফর্ম দিয়ে আমাদেরকে এটা চুজ করতে বলছে। হি রিচড হোম আফটার, সো আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট এবং পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে লিভের এটা কি হবে? হ্যাড লেফট। উই আর গুড ফ্রেন্ডস, উই ড্যাশ নো ইচ আদার ফর এ লং টাইম। সো তাহলে আমরা একটু দেখি, ফর এ লং টাইম যদি থাকে, ফর থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় বা পাস্ট পারফেক্ট টেন্স হবে, এরকম আর কি। সো এটা কোন টেন্সে আছে? এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। তাহলে এই পাশটাকে আমি কোন টেন্সে নিয়ে যাব? প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট? আমি অবশ্যই এটাকে প্রেজেন্ট পারফেক্টে নিয়ে যাব, এই জন্য আমি বলছি উই হ্যাভ নোন ইচ আদার ফর এ লং টাইম। সি নাম্বারে চলে যাই, দে টোল্ড আস দে ড্যাশ দ্য ন্যাশনাল মিউজিয়াম নেক্সট মানডে। অর্থাৎ তারা আমাকে বলছিল তারা পরের সোমবারে হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম দেখতে যাবে। মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর। তাহলে এখানে আমি দেখি, তাহলে দে উইল ভিজিট, আমাকে যখন সে বলছিল তখন ছিল দে উইল ভিজিট, কিন্তু এখন টোল্ড আস এর কারণে ন্যারেশনের নিয়মটা তোমরা মনে করার ট্রাই করো, তাহলে উইলটা কি হয়ে যাবে? উড হয়ে যাবে না? তাহলে এটা হয়ে যাবে দে উড ভিজিট। রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস, আমাদেরকে এটা সঠিকভাবে লিখতে বলছে। ইফ ইউ হ্যাড স্টাডিড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তার মানে এটা থার্ড কন্ডিশনাল, তাহলে এখানে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো যুক্ত করে কমপ্লিট করতে পারি। উড হ্যাভ দিলে হবে, কুড হ্যাভ দিলেও হবে, মাইট হ্যাভ দিলেও হবে, ঠিক আছে? এদের সাথে এই তিনটার সাথে হ্যাভ দিতে হবে, যে কোনো তিনটা থেকে যে কোনো একটা নিয়ে তার সাথে হ্যাভ যুক্ত করে কমপ্লিট করতে হবে। তারপরে চলে যাই আমরা বি নাম্বারে, দ্য বিল্ডিং ড্যাশ আনঅকুপাইড সিন্স 1950। সো তাহলে আমরা একটু দেখি এখানে সিন্স জিনিসটা হচ্ছে কি, কোন টেন্সে আসে? আমরা জানি পারফেক্ট টেন্সে আসে, তাহলে আমরা এখানে বলি দ্য বিল্ডিং হ্যাজ বিন আনঅকুপাইড, ঠিক আছে? বা সরি, হ্যাজ বিন লেফট আনঅকুপাইড, লেফটের এটা লেফটই থাকবে। তারপরে আমাদের কি, আচ্ছা আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল। সো আশা করি তোমরা মোটামুটি সকল অংশ বুঝতে পারছো। সো রেজাল্ট ভাই, আমি কি শেষ করব? ভাইয়া হ্যাঁ শেষ করে দিয়েছেন। পরে অর্ঘ ভাই ক্লাসটা শেষ আচ্ছা হয়নি এখনো, একটু আচ্ছা, কথা বলে অর্ঘ বলতে ভাই পারেন আসতে ভাই। আসতে, আচ্ছা অর্ঘ ভাই আসতে আসতে আমি কয়েকটা জিনিস একটু দেখাই দিই। এখানে কয়েকটা রুলস ভিতরে ছিল এক্সট্রা, ঠিক আছে। সেটা নিয়ে আমি একটু তোমাদেরকে দেখাই দিতে পারি। যেমন ধরো এই যে এখানে মিউজিয়াম বানানটা যেটা আছে, এটা স্পেলিং এর মধ্যে আসে, এটা একটা স্পেলিং ইম্পর্টেন্ট বানান, ঠিক আছে? সো মিউজিয়াম বানানের ক্ষেত্রে তোমরা সবসময় এটা মনে রাখবে MU, তারপর হচ্ছে SEUM, এই রুটটা খেয়াল করবা, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখাইতেছিলাম অন্টারপ্রেনার, অ্যামেচার, রেস্টুরেন্টিয়ার, এই বানানগুলা EUR দিয়ে শেষ হয়, আর মিউজিয়াম বানানটা হচ্ছে EUM দিয়ে শেষ হয়। বলতে পারো যে ভাইয়া ব্যাপারটা এরকম, এই জিনিসগুলো ব্যতিক্রম কেন? আমরা জানি নর্মালি SUME হয়, ইংরেজি বানান হলে এটা এরকম হওয়ার কথা। তারপর হচ্ছে ধরো আহ আমরা বলতে পারি যে
ই আর ইউ বা ইউ আর ই এরকম হওয়ার কথা, এরকম না হয়ে এই জিনিসগুলো এরকম কেন? এই ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে এই শব্দগুলো হচ্ছে তোমার অনেকাংশে বিদেশি ভাষার সাথে মিলে আসছে। যেমন রেস্টুরেন্ট বানানটা কিন্তু মূলত ইংরেজি ভাষার শব্দ না, ঠিক আছে? রেস্তোরাঁ হচ্ছে ফরাসি শব্দ, এগুলো হচ্ছে ফ্রেঞ্চ ভাষার শব্দ থেকে মিলেতে আসছে। এই জন্য হচ্ছে বানানগুলো একটু ব্যতিক্রম। দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে যে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে পারি, যেমন ধরো এখানে একটা ছিল ভলান্টিয়ার, এই বানানটা কিন্তু পরীক্ষায় আসে, VOLUNTER, ভলান্টিয়ার, ঠিক আছে? এই বানানটা কিন্তু দেখবা, এখানে যদিও ছিল না কিন্তু এই যে সঠিক বানানটা দেখবা। বানান থেকে দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছরই কোনো না কোনো কোশ্চেন থাকে, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, ভর্তি পরীক্ষাগুলোতে অনেক সময় কোনো কোনো বিশ্ববিদ্যালয়গুলোতে একাধিক প্রশ্ন থাকে। এই জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমনকি স্পেলিং বানানটাই আসে, এই যে কারেক্ট স্পেলিং বানান বলতেছে না, স্পেল বানান হচ্ছে SPELL। সো এটাই কিন্তু পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে? সো এটাও কিন্তু একটা বড় বিষয়। আরো কয়েকটা ইম্পর্টেন্ট বানান আছে, যেমন ইম্পর্টেন্ট বানানের মধ্যে একটা বানান হচ্ছে কমিটি বানান। দেখো আমি তোমাদেরকে দেখাই, কমিটি COMMITTEE, খেয়াল করো কয়টা ডাবল, একটা দুইটা তিনটা ডাবল। কমিটিতে অনেক বেশি বেশি মেম্বার থাকে, এখানেও দেখো ডাবল ডাবলের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে? তারপরে যেমন তোমাদেরকে আরেকটা বানানের কথা বলতে পারি, যেটা হচ্ছে পরীক্ষায় আসতে দেখা যায়, যেমন হচ্ছে যে 40, ঠিক আছে? তো এটার বানানটা হচ্ছে 40, এটা কিন্তু 40 না, অনেকে FOU দিয়ে দেয়, একটা ইউ দিয়ে দিলে কিন্তু এটা ভুল, এটা হবে জাস্ট 40। ওকে, তো এই বানানটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। তারপরে হচ্ছে যে যেমন ধরো শুয়ে পড়া, লাইং, বা মিথ্যা বলা, লাইং, এই বানানটা আসে পরীক্ষায়, LYING, লাইং, ঠিক আছে? এটা দেখবা। তারপরে হচ্ছে যে তোমার দেখা যায় যে আরেকটা ইম্পর্টেন্ট রুলস থাকে, সেটা হচ্ছে যে কোন কোন রোগের নামগুলা, যেমন কলেরা বানানে হচ্ছে CH হয়, ঠিক আছে? এটা উচ্চারণ এটা হচ্ছে চলেরার মতো এরকম, ঠিক আছে? কিন্তু আসলে উচ্চারণটা হয় কলেরা, ঠিক আছে? তারপর ডায়রিয়া বানান দেখতে পারো, ডায়রিয়া, কলেরা, নিউমোনিয়া, এই বানানগুলো পরীক্ষার মধ্যে অনেক বেশি বেশি আসতে দেখা যায়। আমি তোমাদেরকে আগেই বলতেছিলাম নিউমোনিয়া বানানের শুরুতে একটা পি নাই, পি আছে কিন্তু এটার কোনো উচ্চারণ নাই। সুনামি বানানের শেষে টি আছে, সুনামি বানানের শুরুতে এই যে এটা সুনামি, দেখো শুরুতে একটা টি আছে কিন্তু এখানে টির কোনো উচ্চারণ নাই। আমি তোমাদেরকে আবার শেষের ক্ষেত্রে দেখাইছিলাম বুফে, শেষে টির কোনো উচ্চারণ নাই, ঠিক আছে? বুকে বানানোর ক্ষেত্রে শেষে টির কোনো উচ্চারণ নাই। তারপরে সুনামি, তারপরে হচ্ছে তোমার আরো ইম্পর্টেন্ট বানান গুলার মধ্যে আছে, যেমন ধরো রেটরিক বানানে একটা RH আছে কিন্তু এখানে এইচ এর কোনো উচ্চারণ নাই। হেমোরেজ বানানটা দেখবা, হেমোরেজ, ঠিক আছে? যেটা হচ্ছে ইন্টারনাল ব্লিডিং দেখতে পারো, ঠিক আছে? রিউমাটিক ফিভার, ঠিক আছে? রিমাটিক, রিমাটিক বানানে RH আছে কিন্তু সেটার মধ্যে হচ্ছে তোমার কোনো এইচ এর উচ্চারণ নাই। এই বানানগুলো কিন্তু পরীক্ষায় বেশি বেশি আসে। আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয়েছে ওখানে দেখবা যে এই বানানগুলো দেওয়া আছে, এমনকি আমাদের লেকচার শিটেও এই বানানগুলো ছিল। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে সার্ভেলেন্স শব্দটার মানে তো জানো বোধ হয়, তাই না? এটা ভার্ব হিসেবে আসে। সার্ভেলেন্স মানে কি? সার্ভেলেন্স কি সার্ভাইভের সাথে? না, সার্ভাইভের সাথে কিন্তু না। সার্ভেলেন্স মানে হচ্ছে মনিটর করা, সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। যেমন হচ্ছে দিস এরিয়া ইজ আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স, তার মানে হচ্ছে সিসিটিভি ওখানে কিন্তু পুরো অংশটা দেখতেছে, মনিটর করতেছে, বুঝছো কথা? এটা এরকম আর কি। এসো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কয়েকটা রুলস তোমাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে বিফোর এর রুলস। সো আমি একটু এখানে আজকে লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস গুলো বলে দিই। বিফোর এর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রুলস আমরা আজকে দেখলাম। আফটারের ক্ষেত্রে, আফটারের ক্ষেত্রে পরে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে এবং আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে। আমি লিখে দিই, পাস্ট ইনডিফিনিট হবে, এটা একটা রুলস। অ্যাজ ইফ যদি থাকে, অ্যাজ ইফ যদি থাকে, আগের অংশে যদি প্রেজেন্ট থাকে পরের অংশ পাস্ট ইনডিফিনিট করবা, আর যদি আগের অংশে পাস্ট থাকে তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট করবা। এটা খুব ইম্পর্টেন্ট রুলস, এটা পরীক্ষা অনেক বেশি আসতে দেখায়। সেম রুলস ফর আই উইশ, আই উইশের জন্য সেম রুলস। প্রেজেন্ট যদি থাকে তাহলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে, আর আগের অংশে যদি থাকে তাহলে পরের অংশটাই যে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। এটাও একটা ইম্পর্টেন্ট রুলস, ঠিক আছে? সো এই রুলস গুলা কিন্তু পরীক্ষায় ঘন ঘন ঘুরে ফিরে বারবার আসতে থাকে, তোমরা দেখেছো এগুলো অনেক ছোটবেলার নিয়ম, আসলে তোমরা মানে অনেক ছোটবেলা থেকেই হচ্ছে এই জিনিসগুলো শিখে আসতেছো। সুতরাং এই জিনিসগুলা কিন্তু খুব ভালো মতো দেখবা, ঠিক আছে?
আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো যায়, সেটা হচ্ছে যে এখানে দেখো দোর ক্ষেত্রে মনে রাখবা দো, অলদো, সরি অলদো, তারপর অলদো বানানে কিন্তু একটা, আমি একটু লিখে আবার সুন্দর করে লিখে অলদো, ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে মনে রাখবা আগে যদি পাস্ট থাকে তাহলে পরের অংশে পাস্ট হবে, আর আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে তার পরের অংশে কি হবে? প্রেজেন্ট হবে। সিম্পল। এই রুলস গুলা কিন্তু, যে তুমি টেন্সের সিকোয়েন্সটা কিভাবে বের করবা, মনে রাখবা একটা জিনিস যদি পাস্টে থাকে তাহলে এটা খুব ভালো চান্স আছে পরের অংশটা পাস্টে যাবে। এটা নর্মালি প্রেজেন্টে যায় না। প্রেজেন্টে যায় কখন? আগের অংশে পাস্ট কিন্তু পরের অংশে প্রেজেন্ট যায় যদি ওই যে যেটা আমরা বলি যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো থাকে, পরের অংশটা প্রেজেন্ট হবে। আদারওয়াইজ আগে যদি পাস্ট থাকে সবসময় মনে রাখবা পরের অংশটা প্রেজেন্টই হবে, ঠিক আছে? এখানে কোনো আর কোনো ব্যতিক্রমের কিছু নাই, বুঝছো? এটা হচ্ছে সবসময় মনে রাখবা। আচ্ছা, তোমাদেরকে যদি আরেকটা প্রশ্ন করি, যেমন ধরো এখানে আছে যে 7 o'clock, এখানে ওটা কোন পার্সু স্পিচ? তোমরা কি বলতে পারবা কেউ? এটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে। সিন্স 7 o'clock এর এই ওটা কোন পার্সু স্পিচ? এই ওটা হচ্ছে একটা প্রিপোজিশন। এই ধরনের প্রিপোজিশনকে কি বলা হয় জানো? এই ধরনের প্রিপোজিশনকে বলা হয় ডিসগাইজ প্রিপোজিশন। ডিসগাইজ মানে কি? ছদ্মবেশ। কেমন ছদ্মবেশ আমি তোমাদেরকে একটু বুঝাই। যেমন ধরো এখানে ওটা আসলে অফ, কিন্তু এখানে ওটাকে দেখে অফ মনে হচ্ছে না, রাইট? সে একটা ছদ্মবেশ ধারণ করে আছে, মনে হচ্ছে না ওই বোধহয় সংখ্যাটা বা শব্দটা। সো এই ধরনের সব ইয়াকে বলা হয় হচ্ছে ডিসগাইজ প্রিপোজিশন। ওকে, সো এটা কিন্তু একটা খুব সুন্দর প্রশ্ন, যদি কখনো পরীক্ষায় আসে তাহলে দেখো আজকে ক্লাস তোমরা যারা করেছো তারা কিন্তু এটা কমন পেয়ে গেলা। তারপরে যেমন ধরো প্রশ্ন যদি আসে যেমন লুজ এবং লুজ, লুজ এবং লুজ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। লুজ এবং লুজ, এই লুজ মানে কি? এই লুজ মানে হচ্ছে ঢিলা, আর এই লুজ মানে কি? এই লুজ মানে হচ্ছে হারানো, ঠিক আছে? সুতরাং খেয়াল করবা, হ্যাঁ, কোন লুজ দিয়ে কি বুঝাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলা দেখতে হয় বেশি বেশি করে, ঠিক আছে? সো আজকে লেকচারে কিন্তু স্পেলিং ছিল। স্পেলিং অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা স্পেলিং টপিকটা কখনো বাদ দিবা না। স্পেলিং আমি বারবার সবসময় স্টুডেন্টদেরকে বলি, যেটা তো আসলে কেউ কাউকে শিখাই দিতে পারে না, এটা নিজে লিখে লিখে প্র্যাকটিস করে করে শিখতে হয়। তোমরা লিখবা বেশি বেশি, স্পেলিং কিন্তু না লিখে পড়বা না, না লিখে পড়লে স্পেলিং মনে থাকবে না, বুঝছো? স্পেলিং লিখতে হবে বেশি বেশি। আর হচ্ছে স্পেলিং ভাই কিভাবে মনে রাখবো, মনে থাকে না, এই ধরনের কথা বলি স্টুডেন্টরা, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে স্পেলিং হচ্ছে তোমার মনে রাখার জন্য সেম টাইপের, মানে একই প্যাটার্নের গুলাকে একসাথে নিয়ে আসতে হবে, কথা বুঝছো? সো এটাকে র্যান্ডমলি না পড়ে বরং আমার মনে হয় একই প্যাটার্ন, যেমন এই যে তোমাদেরকে আজকে বললাম এমএচআর, এন্টারপ্রেনার, রেস্টুরেন্টিয়ার, এই বানানগুলো একরকম, এরকম যে কোন কোন বানানগুলোর মধ্যে মিল আছে সেগুলোকে আমি একসাথে অ্যাকুমুলেট করে নিই। সো তুমি যদি সেম বানানগুলোকে একসাথে অ্যাকুমুলেট করে নিতে পারো, তখন দেখা যাবে যে তোমার জন্য স্পেলিংটা মনে রাখা আমার মনে হয় খুব বেশি কঠিন হয়ে যাবে, এরকম না, ঠিক আছে? সো তোমরা একসাথে স্পেলিং গুলা মনে রাখবা। আর একটা হচ্ছে ভোকাবুলারি এবং গ্রুপ ভার্ব, এই দুইটা রেগুলারলি প্র্যাকটিস করবা। ভোকাবুলারি এবং গ্রুপ ভার্ব যদি হচ্ছে নিয়মিত দেখা না হয় তখন কি হয় যে তোমার দেখা যায় যে জিনিসগুলো মনে থাকে না। এগুলো হচ্ছে এমন না যে আমি একবার পড়ে ফেললাম আর আমার শেখা হয়ে গেল, এরকম না। এগুলো হচ্ছে একই জিনিস বারবার 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 করতে থাকতে হয়। রিভিশন ইজ দ্য কি, রিপিট করাটা হচ্ছে কি, বারবার হচ্ছে একই জিনিস পড়লে তখন সেটা মানুষ আর ভুলে যেতে পারে না, বুঝছো? তুমিই দেখো একটা বাসায় অনেকদিন পরে গেলে তোমার অনেক সময় তার লিফট নাম্বারটা মনে থাকে না, কিন্তু একটা বাসায় তুমি যদি বারবার যেতে থাকো তখন কিন্তু দেখা যাবে যে তুমি কিন্তু তার অ্যাড্রেসটা, কোন গলিটা, তুমি কিন্তু সেটা ভুলবা না। তারপর যেমন ধরো অনেক সময় অনেক সহজ সহজ বানানে আমরা ভুল করে ফেলি। যেমন ধরো ট্রু বানান হচ্ছে এইটা, কিন্তু ট্রুলি বানান কি? TRULY, এই জন্য ট্রুলি বানানটা আসে। ট্রুলি বানানে কিন্তু ইটা নাই, এটা কিন্তু খেয়াল করতে হবে। তারপর তোমাদেরকে বলতেছিলাম রোগের বানান, যেমন রোগের বানানের ক্ষেত্রে টি দিয়ে, যেমন ধরো টাইফয়েড বানানটার কথা আমার মনে করতেছে, টাইফয়েড বানানটা আসে এইভাবে, PH হয়, এটা F দিয়ে হয় না। তারপরে যেমন ধরো খালি অর্থে ভ্যাকিউম, এই যে ভ্যাকিউম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করে যায়, এই যে দেখো ভ্যাকিউম, এটা ডাবল ইউ, এই যে দেখো খালি জায়গা বেশি, এই যে ইউর মধ্যে এই জায়গাটা খালি না, মনে রাখবা ভ্যাকিউমে খালি জায়গা বেশি, এই জন্য হচ্ছে ডাবল ইউ, এই যে এভাবে চিন্তা করবা, খালি জায়গা বেশি, ঠিক আছে? সো ভ্যাকিউম। তারপর যেমন ধরো আমি তোমাদের একটা ভলান্টিয়ার বানান একটু আগে দেখাচ্ছিলাম, ভলান্টারি বানানটা কি পারো? ভলান্টারি কে পারবা? ভলান্টারি, এই যে দেখো ভলান, তারপর TARY হয়, এগুলো পরীক্ষায় এত বেশি আসে, ঠিক আছে? তারপরে যেমন ধরো টেম্পারমেন্ট, অনেক সময় আমরা বলি না
যে আমাদেরকে বেশি প্যারা দিবা না, প্যারা দিলে কিন্তু আমি টেম্পারমেন্ট হারাই ফেলবো। দেখো টেম্পারমেন্ট, এভাবে চিন্তা করো, এই যে প্যারা, টেম্পারমেন্ট বানানো হচ্ছে PERA, প্যারা আছে, এটা কিন্তু দেখবে একটা অপশন দেওয়া থাকবে PARA, এবং তখনই হচ্ছে স্টুডেন্টরা ভুল করে ফেলে। এবার একটা খুব কঠিন একটা বানান আছে অনুমেটাপিয়া, তোমরা কি কেউ অনুমেটাপিয়া বানানটা পারো? আমি একটু দেখাই তোমাদেরকে, এটা খুব কঠিন একটা বানান, ONO মেটো POEIA। দেখো এখানে কয়টা ভাওয়াল, একটা, দুইটা, তিনটা, চারটা, খুব কম সংখ্যক ইংরেজি শব্দে এতগুলা ভাওয়াল পাশাপাশি বসে, খুবই কম সংখ্যক ইংরেজি শব্দে। সো অনুমেটাপিয়া বানানটা এই জন্যই আসে, প্রথমে আসে অনুমেটো, তারপর হচ্ছে পিয়া, এটা উচ্চারণ হয়ে যায় পিয়ার মতো। সো POEIA, অনুমেটাপিয়া, ঠিক আছে। তারপরে যেমন ধরো বায়ুবিদ্যা ইংরেজি হচ্ছে নিউম্যাটিক্স, নিউম্যাটিক্স বানানটা যদি আমি তোমাদেরকে দেখাই, নিউমোনিয়ার মতো অনেকটা, নিউম্যাটিক্স, ঠিক আছে। সো নিউম্যাটিক্স বানানটা এবং নিউমিনিয়া বানানটা হচ্ছে একই রকম, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে নিউমোনিয়া বানানটা দেখাই, নিউমোনিয়া। সো যে নিউমেটিক্স বানান পারবে, যে নিউমোনিয়া বানান পারবে, সে কিন্তু একটা আরেকটা পারবে, ঠিক আছে, একটা পারলে আরেকটা পারা যায়। তারপরে যেমন ধরো আরেকটা শব্দ আসে খুব ভালো মতো, সেটা হচ্ছে প্রেসিডেন্স। এই প্রেসিডেন্স বানান কি? একটা হচ্ছে প্রেসিডেন্ট আর একটা হচ্ছে প্রেসিডেন্স, দুটার মধ্যে কিন্তু তফাৎ আছে। ঠিক আছে, প্রেসিডেন্স আমি লিখি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কি রাষ্ট্রপতি, যেটি হচ্ছে রাষ্ট্রের প্রধান। আর প্রেসিডেন্স, প্রেসিডেন্স হচ্ছে যে তোমার এটাকে কি বলা যায়, যে ধরো কোনো কিছু পূর্ববর্তীতে ঘটে থাকা, মানে এরকম কোনো রেফারেন্স পাওয়া যায় কিনা, দেয়ার ইজ নো প্রেসিডেন্স ইন হিস্ট্রি, তার মানে এখানে কোনো পূর্ববর্তী রেফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে এটা। তারপর যেমন ধরো তোমাদের কাছে এসসি দিয়ে অনেকগুলা বানান দেখাইছি, আমি তোমাদেরকে বলছিলাম এসসি দেখে, যেমন ধরো একটা শব্দ দেখো সিনিক, সিনিক এসসি থাকে, সায়েন্স এসসি থাকে, এরকম আরেকটা বানান আছে যেমন ধরো অবসিন, দেখো এসসি থাকে। তারপরে যেমন ধরো আরেকটা বানান হতে পারে যেমন ধরো আমি তোমাদেরকে দেখাতে পারি ওকেশনালি, বানানটা কে কে পারবা ওকেশনালি, দেখো এখানে হচ্ছে ডাবল সি হয়, ডাবল সি হওয়ার পরে ডাবল এস আর হয় না, একটা এস হয়। সো যেই ভুলটা করে সেটা হচ্ছে অনেকে এখানে ডাবল এস দিয়ে দেয়, ডাবল এস দেওয়াটা ঠিক না, ঠিক আছে। আচ্ছা, আর একটা শব্দ আছে পার্সোনেল, অনেকে এটার সাথে গুলাই ফেলে, দেখো পার্সোনেল, পার্সোনা, পার্সোনালিটি এবং হচ্ছে পার্সন, এই চারটা শব্দ কিন্তু আলাদা আলাদা, একটার সাথে আরেকটা মিলে না। তোমরা কি জানতা এই বানান, এই চারটা শব্দ যে কাছাকাছি কিন্তু তাদের মধ্যে পার্থক্য আছে? আমি একটু বলে দিই। পার্সন ব্যক্তি, পার্সোনালিটি হচ্ছে তার ব্যক্তিত্ব, পার্সোনা হচ্ছে তার ইমপ্রেশনটা কিরকম, মানে এটা ব্যক্তিত্ব না, ঠিক মানে কিভাবে তাকে মানুষ দেখে, ঠিক আছে। যেমন আমি বললাম দ্যাট পার্সোনা অফ এ ট্রাফিক পুলিশম্যান, তার মানে ট্রাফিক পুলিশম্যান জিনিসটাকে মানুষ কিভাবে দেখে এরকম। আর পার্সোনেল হচ্ছে তোমার এটাকে কি বলবো, ব্যক্তি, এই ব্যক্তির সাথে পার্সন এবং পার্সোনালের মধ্যে পার্থক্য কি? যেমন আমি বললাম যে কনসার্ন পার্সোনাল, তার মানে হচ্ছে ওই অফিসিয়ালি ডেজিগনেটেড যেই ব্যক্তি ওখানে থাকার কথা, বুঝছো জিনিসটা। আর পার্সন বলতে আমি ইন্ডিভিজুয়াল ব্যক্তি বুঝবো। সো দুইটা শব্দ অনেক কাছাকাছি কিন্তু তাদের সেন্সটা কিন্তু আলাদা, সো এটা দেখতে হবে। তারপর যেমন আমি তোমাদেরকে যদি বলি, আমি শিওর যে তোমরা এখানে অনেকেই বানানটা ভুল করতে পারো, সেটা হচ্ছে অকারেন্স বানান কি, ঠিক আছে। আই এম প্রিটি শিওর যে 80% অফ ইউ মে commit mistake while writing this spelling। যেমন occurrence বানানটা আমি একটু তোমাদেরকে দেখাই দিই। প্রথমটা হচ্ছে ডাবল সি হবে, তারপর একটা ইউ হবে, তারপর হচ্ছে একটা ডাবল আর হয়, অকার বানানে একটা আর, কিন্তু অকারেন্স বানানে ডাবল আর। এখন বলো এএনসি হবে না ইএনসি হবে? এটা হচ্ছে ইএনসি হয় অকারেন্স, ওকে। সো এই বানানটা কিন্তু লাগে, ঠিক আছে এইটা। সো এই বানানগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং দেখা যায় যে তারপর যেমন ধরো পার্সিভারেন্স বানান, পার্সিভারেন্স, অকারেন্স, পার্সিভারেন্স, পার্সিভারেন্স একটু দেখাই, PERSEVE, কিন্তু এই জায়গায় আবার হয় RANCE। সো অকারেন্স এবং পার্সিভারেন্স এই দুইটা কিন্তু কমপ্লিটলি ভিন্ন, একটা তো হচ্ছে RENCE হয় আর একটা হচ্ছে RANCE হয়,
ঠিক আছে? তারপরে যেমন আরেকটা শব্দ দেখাতে পারি তোমাদেরকে, বানান দেখাতে পারি। এই বানানটা খুব বেশি লাগে, সেটা হচ্ছে ডাইনোসর। বানান কি? DINOSAUR। দেখো ডাইনোসর, এখানে কিন্তু ডাবল এন নাই, ডাবল এস ও নাই কিন্তু, ঠিক আছে? এখানে ডাবল এস দেওয়া থাকে একটা, সো ডাবল এস দেওয়া যাবে না। আবার ধরো, ও আচ্ছা বাই দ্য ওয়ে এটাও দেখাই, ডিটারেন্স। ডিটার বুঝো তো, নিবৃত্ত করা। সো ডিটারেন্স বানান কি হবে? ডিটার, প্রথমে আগে আমি ডিটার লিখি, এখন আটটা দ্বিত্ব হয়ে যাবে, আমি আটটা দ্বিত্ব করতেছি। আটটা দ্বিত্ব করার পর এখন বলো তো এটা এএনসি হবে না ইএনসি হবে? এটা হচ্ছে ইএনসি হবে, ডিটারেন্স, ঠিক আছে? তো এটা কোনটা এএনসি কোনটা ইএনসি, এগুলা কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হয়, ঠিক আছে? তারপর হচ্ছে এক্সুবারেন্স। এক্সুবারেন্স আবার হচ্ছে পার্সিভারেন্সের মতো, যেমন ধরো এক্সু বা আরএএনসি, এক্সুবারেন্স, ঠিক আছে? সেই বানানটা দেখতে পারো। তারপরে যেমন ধরো সিলিন্ডার বানান দেখতে পারো। সিলিন্ডার বানান কি? CYLINDER, সিলিন্ডার, ঠিক আছে? এখানে ডাবল এল নাই কিন্তু, একটা এল, ঠিক আছে? আমি একটু ভুল লিখে ফেলছি, সরি, CY হবে, সিলিন্ডার। আচ্ছা, এটা হচ্ছে এরকম। সিলিন্ডার, এই বানানটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপরে ধরো কারিকুলাম বানান, দেখো CULLU। এখন বলো MN হবে না শুধু এম হবে? এটা কিন্তু শুধু এম হয়, MN দেওয়া থাকতে পারে, তখন আবার কনফিউজ হয়ে যাবে না, ঠিক আছে? তো এই ধরনের জিনিস বানানগুলা কিন্তু খুব ভালো মতো দেখতে হবে, ঠিক আছে? তারপরে যেমন আরেকটা হতে পারে, তোমাদেরকে যদি দেখাই, আমি একটু মনে করে ট্রাই করি তোমাদেরকে আর কি বানান দেখানো যেতে পারে। তোমাদেরকে আর বানান দেখানো যেতে পারে, যেমন ধরো জাম্বুরি আছে, হ্যাঁ জাম্বুরি, যে স্কাউটের সম্মেলনের নাম জাম্বুরি। এই জাম্বুরি বানানটা কি কেউ বলতে পারবে? জাম বো আর ডাবল ই, জাম্বুরি, শেষে ডাবল ই থাকে, যেমন কমিটি বানানে ডাবল ই থাকে, জাম্বুরি বানানে ডাবল ই থাকে, তারপরে অ্যাটেন্ডি বানানে ডাবল ই থাকে, ঠিক আছে? এগুলো শেষে কিন্তু যে ডাবল ই হয়, তো এই বানানগুলো কিন্তু খুব ভালো মতো দেখতে হবে। তারপর গ্যারান্টি বানানে ডাবল ই থাকে, দেখো গ্যারান্টি, এই দেখো ডাবল ই থাকে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলতেছিলাম যে বানান পড়ার সময় বারবার প্যাটার্ন দেখবা, দেখবে যে একই রকম প্যাটার্নে কি কি বানান আছে। আমি সবগুলো বানানকে একসাথে নিয়ে নিই, তখন কিন্তু দেখবে যে তোমার জন্য মনে রাখা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো আই গেস আমার পার্ট থেকে আমি আজকে তোমাদেরকে বানান কিভাবে পড়তে হবে, কিভাবে কি করতে হবে, এগুলো নিয়ে অনেক কিছু দেখাইছি। সো তোমরা এগুলো একটু দেখতে পারো, ঠিক আছে? সো সরি অর্ঘ ভাইয়া, মনে হয় চলে আসছে। ইটস ওকে অর্ঘ, নো প্রবলেম, ইউ ক্যান ভাই কন্টিনিউ আই গেস, ঠিক আছে? জি ভাই, আমার হচ্ছে ক্লাস ছিল তো ভাই, ওটা শেষ না করে বেরোতে পারতেছিলাম না ভাই, এই জন্য সমস্যা। ইটস ওকে, নো প্রবলেম অর্ঘ, আগের দিনও ভাই এটা হয়েছে আর কি, বুঝছেন? সমস্যা নেই, সমস্যা নেই, তুমি কন্টিনিউ করো। আপনি মনে হয় আগের দিনও ছিলেন না ভাইয়া, সরি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে, নো প্রবলেম, ইউ ক্যান কন্টিনিউ অর্ঘ। আচ্ছা ভাই, ওকে, আচ্ছা ওকে। তো এখন দেখো তাহলে আজকে তোমাদের হচ্ছে আমাদের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম সলভ ক্লাস উইকলি 13। তো দেখো ম্যাথের রিটেন পার্টটাতে আমরা চলে যাচ্ছি। তোমাকে বলা হয়েছে যে y ইজ ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, পরাবৃত্তের শীর্ষটা কি? শীর্ষটা হচ্ছে তোমার -2 3 আলফা বিটা -2 3 বিন্দুতে অবস্থিত। তাহলে এটা 0 5 বিন্দু দিয়ে যায়, তাহলে তোমার হচ্ছে কি এ বি সি এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া আপনার এখানে এক্স হচ্ছে দ্বিঘাত আর ওয়াই হচ্ছে একঘাত, তার মানে এটার সমীকরণটা স্টাইলটা এরকম হবে যে এক্স মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a y মাইনাস বিটা। এটা হবে কি সমীকরণটার স্টাইল, ওকে? সমীকরণটা স্টাইল। তাহলে এখন যদি তাই হয়, তাহলে খেয়াল করো এটা কি হবে, এক্স মাইনাস -2 মানে কি এক্স প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a y মাইনাস 3। এটা হলো আমাদের সমীকরণ, ওকে? এবার দেখো এইটা হচ্ছে 0 5 বিন্দু দিয়ে যায়, তো এক নাম্বারটা 0 5 বিন্দু দিয়ে গেলে আমরা পাই 0 প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a 5 মাইনাস 3। তাহলে দেখো এইখানে তোমার 4 ইজ ইকুয়াল টু 4a ইন্টু 2, তাহলে আমাদের 4 দুইটা কাটা যাচ্ছে, তাহলে এর ভ্যালুটা কত আসবে? এর ভ্যালুটা আসবে হচ্ছে হাফ। এর ভ্যালুটা আসবে কত? হাফ। তাহলে এর ভ্যালুটা দেখো আমরা পেয়ে গেলাম। এই মানটা এক নাম্বার সমীকরণে তুমি যদি বসায় দাও, তাহলে আস্তে আস্তে এক্স প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a y মাইনাস 3। তাহলে এখানে দেখো দুইটা কাটাকাটি করলে 2 আসতেছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 2y মাইনাস 6। তাহলে দেখো সব যদি তুমি এক সাইডে নিয়ে আসো, তাহলে আসতেছে কত বলো তো? 2y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 10, এরকম আসতেছে।
তাহলে দেখো যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, y ইজ ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে কত 5। তাহলে এটাকে যদি তুমি এখন কম্পেয়ার করো, y ইজ ইকুয়াল টু a এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c এর সাথে, তাহলে তুমি পাচ্ছ a এর মানটা হচ্ছে হাফ, b এর মানটা হচ্ছে 2, c এর মানটা পাচ্ছ 5। তাহলে a এর মানটা আসলো কত হাফ, b এর মানটা কত আসলো 2, আর c এর মানটা কত আসলো 5। এটা একটা ম্যাথ শেষ। এরপরে খেয়াল করো যে তোমার কোন অধিবৃত্তের আর অক্ষ ও অনুবন্ধী অক্ষ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ বরাবর অবস্থিত। অধিবৃত্তটির উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব 4 একক, উপকেন্দ্র ও অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব 4 একক, এবং আর অক্ষের দৈর্ঘ্য 4। তাহলে 2 এর মানটা কত? 2 এর মানটা হচ্ছে তোমার 4। 2 এর মানটা হচ্ছে তোমার 4। তাহলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো দেখো আমাদের অধিবৃত্তের কথা বলা হয়েছে, খুব ভালো করে খেয়াল করবা, অধিবৃত্তের কথা বলা হয়েছে। তো অধিবৃত্তের এটা হলো অনুবন্ধী অক্ষ, এটা হলো আমার অধিবৃত্তটা, এটা হলো আমার অধিবৃত্তটা। তো দেখো এইখানে তোমার হচ্ছে এটা হলো উপকেন্দ্র, এটা হলো তোমার দ্বিকাক্ষ। তো কেন্দ্র থেকে দ্বিকাক্ষের দূরত্ব হচ্ছে a বাই ই, আর কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে তোমার এই। তাহলে দেখো এই মাঝখানের পার্টটা হচ্ছে কি হবে? মাঝখানের পার্টটা হচ্ছে তোমার a বাই ই মাইনাস এই, মাঝখানের পার্টটা হচ্ছে a বাই ই মাইনাস এই। তো প্রশ্নে দেয়া আছে এই যে আমার দ্বিকাক্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব মানে কি a বাই ই মাইনাস এই, এদের মধ্যবর্তী দূরত্ব এটা হইলো তোমার 4 একক। এটা হচ্ছে তোমার কত? 4 একক। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো 2 এর মানটা 4 মানে এর মানটা হচ্ছে 2। তাহলে এখানে যদি a কমন নিতে পারো তুমি একটা, এটা 1 বাই ই মাইনাস ই, এটা আসতেছে 4। তাহলে এর মানটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 1 বাই ই মাইনাস ই, এটা আসতেছে তোমার 4। তাহলে এখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে আসতেছে হচ্ছে তোমার 2। তাহলে 1 মাইনাস ই স্কোয়ার বাই ই, এটা আসতেছে কত? 2। তাহলে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ই। তাহলে এরকম আসতেছে ই স্কোয়ার প্লাস 2 ই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা চলে আসতেছে তোমার আমার কাহিনী। ঠিক আছে, আচ্ছা একটু ভুল লিখছে এখানে, এখানে ভুলটা লিখছে এইখানে এই থেকে এ বাই ই বাদ যাবে, এটা হচ্ছে এই থেকে এ বাই ই বাদ যাবে। ওকে, এটা হলো এই থেকে এ বাই ই বাদ যাবে, এখানে ভুলটা হয়েছে, এই থেকে এ বাই ই বাদ যাবে। তো এটা এখানে ভুল হয়েছে একটু। আচ্ছা এখানে কি হবে? এখানে হবে হচ্ছে তোমার ই মাইনাস 1 বাই ই, তাহলে এটা হবে ই স্কোয়ার মাইনাস 1, ই স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানেও হবে ই স্কোয়ার মাইনাস 1, ই স্কোয়ার মাইনাস 1, আর এখানে হবে কি ই স্কোয়ার মাইনাস 2 ই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ই এর মান কি হবে? ই এর মান হবে 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে 4 প্লাস 4 মানে 8, তাহলে 2 প্লাস মাইনাস 2 রুট 2 ডিভাইডেড বাই 2, তাহলে এটা আসবে 1 প্লাস মাইনাস রুট 2। ঠিক আছে, তাহলে এটা কি আসতেছে দেখো তো, এখানে দুইটা কেস আসতেছে, একটা হচ্ছে 1 প্লাস রুট 2 আর একটা কেস আসতেছে হচ্ছে 1 মাইনাস রুট 2। ঠিক আছে, দুইটা কেস আসছে, একটা হচ্ছে 1 প্লাস রুট 2 আর একটা কেস আসছে 1 মাইনাস রুট 2। তো এটা হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে, সো এটা কিন্তু অবভিয়াসলি অ্যাকসেপ্টেবল না। তাহলে এটা হবে ই এর মান, এটা হবে কি ই এর মান। তাহলে ই এর মানটা আসতেছে তোমার হচ্ছে 1 প্লাস রুট 2। তাহলে দেখো এখান থেকে ই স্কোয়ারের মানটা লেখা যাবে 1 প্লাস রুট 2 স্কোয়ার, মানে কি ই স্কোয়ারের মান হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা আসবে 1 প্লাস 2 প্লাস 2 রুট 2। তো বোথ সাইড থেকে তোমার এই যে 1 2টা কাটা যায়, আর এর মানটা হচ্ছে 2, তাহলে বি স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু আসছে 2 প্লাস 2 রুট 2। তাহলে দেখো এখান থেকে বি স্কোয়ারের মানটা আসতেছে 8 প্লাস 8 রুট 2। এটা হলো কিসের মান? এটা হলো বি স্কোয়ারের মান। তাহলে এ স্কোয়ারের মানটা ছিল কত? এ স্কোয়ারের মানটা ছিল হচ্ছে তোমার 4, আর বি স্কোয়ারের মানটা ছিল 8 প্লাস রুট 2। তাহলে সমীকরণ কি হবে? সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 8 প্লাস 8 রুট 2 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে তোমার আনসার, এটা হচ্ছে তোমার আনসার। ওকে, পরেরটাতে চলে যাচ্ছি। উপকেন্দ্র আর দ্বিকাক্ষ দেয়া আছে, পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। সো এটা হলো দ্বিকাক্ষ 3x প্লাস 4y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আর এটা হলো অক্ষ, এটা মনে করো কোনো না কোনো জায়গায় উপকেন্দ্র আছে, এটা হলো 1 1। আর তোমার হচ্ছে এইটা
হচ্ছে তোমার পরাবৃত্ত। এটা হলো তোমার কি পরাবৃত্ত, এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু আমি একটু ঠিক মতো আঁকি, এটা হলো তোমার শীর্ষবিন্দু। আচ্ছা, তাহলে এখন যদি তাই হয় তাহলে হলো জেড। তাহলে দেখো আমাদের এর উপরস্থ যে কোনো একটা বিন্দু যদি পি এক্স ওয়াই হয়, দেখো পি এক্স ওয়াই এখানে একটা বিন্দু, তাহলে আলটিমেটলি এখানে এটা হলো এসপি, আর এইখানে তোমার কোনো না কোনো জায়গায় একটা জায়গায় ছেদ করছে, এটা হলো তোমার কি এমপি। ঠিক আছে, তাহলে তোমরা কি জানো এসপি সমান কি এমপি, কিসের জন্য? পরাবৃত্তের জন্য। তাহলে আলটিমেটলি এসপির মানটা কত? এক্স মাইনাস ওয়ান স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার, এটার উপরে একবার কি আসবে? একটা রুট আসবে। আর এমপির মানটা হচ্ছে 3x প্লাস 4y মাইনাস ওয়ান এর মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 5। তাহলে এটা এরকম হয়ে যাবে যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তো 3x প্লাস 4y মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই কত আসতেছে? বাই আসতেছে 5 স্কোয়ার। এটাই হচ্ছে তোমার সমীকরণ। এটুকু যদি তুমি পরীক্ষায় উত্তর রাখো তাহলে তোমার কি পাবা? তুমি হচ্ছে 60 থেকে 70% মার্কস পাবা সমীকরণের জন্য। ঠিক আছে, সমীকরণের যে মার্কটা থাকবে সেখানে তুমি পুরোটা পাবো না, এটা তোমাকে যদি ভেঙে এখন ক্যালকুলেশন করে দেখো তাহলে পুরোটা পাবা। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছেন। সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা ছিল কি বলতো? 4a, তাই না? 4a। তো খেয়াল করো এইটুকু দৈর্ঘ্য হচ্ছে তোমার এ, আবার এইটুকু দৈর্ঘ্য হচ্ছে তোমার হচ্ছে এ, তাহলে এই পুরা দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 2a। তাহলে এই আমরা যদি জেড এস দৈর্ঘ্যটা বের করে তাকে 2 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে জেড এস দৈর্ঘ্য যেহেতু 2a, তাকে 2 দিয়ে গুণ করলেই হবে। তো দেখো তো জেড এস পার্টটা কিভাবে বের করা যায়? জেড এস পার্টটা কি? এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব, তাহলে কি হবে? 3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1 মাইনাস 1 এর মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে আসতেছে কত বলতো? এটা আসতেছে 7 আর এক মানে 6/5। এটা হচ্ছে তোমার জেড এস। এটা হচ্ছে কত? এটা হচ্ছে তোমার 2a। তাহলে 4 এর মানটা কত? 4 এর মান হচ্ছে 2 ইন্টু 2a, তার মানে কি 2 ইন্টু 6/5, তাহলে আসতেছে 12/5। এটা আসতেছে কি 12/5 একক। ঠিক আছে, এটা হচ্ছে 12/5 একক। এটা হচ্ছে আনসার, এটা হলো পরেরটা আনসার। ওকে, তারপরে কি বলছে? এটা যে একটা উপবৃত্ত নির্দেশ করে দেখাও এবং এটার উৎকেন্দ্রিকতা, কেন্দ্র, উপকেন্দ্র দুটা স্থানাঙ্ক বের করো। এখন 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এইটা হইলো আমার উপবৃত্ত। তাহলে দেখো এইখান থেকে আমরা 2 কমন নিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 4x, আর বাকি পার্টটা থেকে আমরা কিছু কমন নেওয়ার নাই, জাস্ট ওয়াই স্কোয়ার মাইনাস 2y, আর এবার আসছে মাইনাস 1। তো এখানে a মাইনাস বি হোল স্কোয়ার কমপ্লিট করার জন্য আমার কি লাগবে? আমার একটা 4 লাগবে। আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা প্লাস হবে মনে হয় না, ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ার আমার কমপ্লিট করার জন্য আমার একটা 1 লাগবে। তাহলে এইখানে তুমি আসলে একটা 8 যোগ করছো, তাহলে ডান পক্ষেও একটা 8 যোগ করতে হবে। এখানে তুমি একটা 1 যোগ করছো, তাহলে ডান পক্ষে একটা 1 যোগ করতে হবে। তাহলে আমার এই দুইটা কাটা যাচ্ছে। তাহলে খেয়াল করো আমার এইখানে হচ্ছে 2x মাইনাস 2 স্কোয়ার আর y মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 8। তাহলে গুণ করলে হবে x মাইনাস 2 স্কোয়ার বাই 4 y মাইনাস 1 স্কোয়ার বাই 8, এটার মানটা হচ্ছে 1। x মাইনাস 2 স্কোয়ার বাই 2 স্কোয়ার, আর এটা কি y মাইনাস 1 স্কোয়ার বাই 2 রুট 2 স্কোয়ার, এটার মানটা চলে আসতেছে তোমার হচ্ছে 1। এখানে a এর মানটা আসতেছে 2, b এর মানটা আসতেছে 2 রুট 2। ঠিক আছে, তাহলে এখানে কি b ইজ গ্রেটার দ্যান a, এটা হলো কাহিনী। তো দেখো তো e এর মানটা কত হবে? রুট ওভার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হলো e এর মান। তাহলে e এর মান যদি এটা আসে 1 প্লাস, দেখো এটা কিন্তু কিসের সমীকরণ? যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা দেখে আগে বলতে পারবো যে দেখাও যে এটা উপবৃত্ত নির্দেশ করে বলছে না, তাহলে এটা কি? অতএব এটা একটা উপবৃত্ত। তাহলে উপবৃত্তের জন্য আমাদের ই এর মানটা কি হবে? যেহেতু বি গ্রেটার দ্যান এ, 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা হবে আমার কি? উৎকেন্দ্রিকতা। তাহলে 1 মাইনাস 4/8 মানে রুট ওভার 4/8 মানে কত? 1/√2। ওকে, 1/√2। তাহলে দেখো ই এর মানটা পাওয়া গেল। তাহলে তোমার দেখো উৎকেন্দ্রিকতা বের করে ফেললাম, এটা একটা আনসার। এবার দেখো কেন্দ্র বের করতে হবে। সো কেন্দ্রের জন্য কি হবে? কেন্দ্রের জন্য ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু 0, আবার ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু কি 0। তাহলে এক্স মাইনাস 2 এর ভ্যালুটা হবে 0, ওয়াই মাইনাস 1 এর ভ্যালু হবে 0। তাহলে তোমার এক্স এর ভ্যালু হবে কত? এক্স এর ভ্যালু হবে 2, ওয়াই এর ভ্যালু হবে 1। তাহলে কেন্দ্র হবে 2,1। আর উপকেন্দ্র, উপকেন্দ্র হচ্ছে তোমার এক্স ইজ ইকুয়াল টু 0
আর y ইজ ইকুয়াল টু বি, যেহেতু আমাদের এখানে এটা বড় মানে ওই বিটা বড়, তাহলে x মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো প্লাস মাইনাস বি। আর হচ্ছে কি বলতো y মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি এর মানটা চলো একটু বের করে ফেলি। বি হচ্ছে তোমার টু রুট টু ইন্টু কত ওয়ান বাই রুট টু, বি এর মানটা হচ্ছে টু প্লাস মাইনাস টু। তাহলে এখানে y এর মানটা হচ্ছে ওয়ান প্লাস মাইনাস টু, তার মানে দুইটা মান আসছে, একটা হচ্ছে থ্রি, একটা হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে একটা উপকেন্দ্র হবে কি, এখানে x এর ভ্যালুটা কত, সে দুই। একটা উপকেন্দ্র হবে তোমার হচ্ছে 2,3, আর একটা উপকেন্দ্র হবে হচ্ছে 2,-1। এটা হচ্ছে আমাদের একটা আনসার, ঠিক আছে, একটা আনসার। সো এইগুলা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আর এখানে তোমার দেখাতে বলছিল উপবৃত্ত, এটা কি উপবৃত্তের সমীকরণের সাথে ম্যাচ করছে বলে। চলো এমসিকিউ তে চলে যাচ্ছি। কি বলা হয়েছে, কোন একটা কণিকের উপকেন্দ্রের স্থানাঙ্ক দেয়া আছে, এটা বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে, আর অনুরূপ দিকাক্ষ থেকে লম্ব দূরত্ব দেয়া আছে। তার মানে কি, আমরা কণিকটা কেমন জানি না, তো একটা কণিক র্যান্ডমলি ড্র করতেছি। কণিকটা কেমন জানি না, একটা কণিক আমরা র্যান্ডমলি ড্র করতেছি। তো ড্র করার পরে দেখো কি বলা হয়েছে, উপকেন্দ্র দেয়া আছে, এটা হইলো 1 2, আর একটা বিন্দু দেয়া আছে উপরস্থ, এটা হলো -2 6। আর তাহলে এই যে এটা হলো এসপি, আর এখানে কি আছে, এটা হচ্ছে তোমার এমপি। তো ওই অনুরূপ দিকাক্ষ থেকে দূরত্ব 8 দেয়া আছে। আর এইটা যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু আমরা উৎকেন্দ্রিকতা পেয়ে যাব। উৎকেন্দ্রিকতা জানলে আমরা কণিকের প্রকৃতি বের করতে পারবো। তাহলে ই এর মান হচ্ছে কি বলতো, এসপি ডিভাইড বাই এমপি। তাহলে এসপি এর মানটা চলো বের করে ফেলি, দুইটা বিন্দুর দূরত্ব -2 -1 স্কয়ার, আর এটা কি 6 -2 স্কয়ার। এসপি এর মানটা আসছে 5, তাহলে 5/8, এটা কিন্তু একের থেকে ছোট, তাহলে এটা কি হবে, এটা কিন্তু একটা উপবৃত্ত হয়ে যাবে। যেহেতু উৎকেন্দ্রিকতা একের থেকে ছোট, তাহলে একটা উপবৃত্ত হয়ে যাবে। তো আয়তাকার অধিবৃত্ত কারে বলে, আয়তাকার অধিবৃত্ত যখন বলে, যখন হচ্ছে তোমার এ আর বি সমান হয়। তো এ আর বি সমান হলে তাকে বলতেছি আমরা আয়তাকার অধিবৃত্ত। তো সেক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত, যেহেতু অধিবৃত্ত 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন যেহেতু এ স্কোয়ার আর বি স্কোয়ার সমান, তাহলে আলটিমেটলি এটা হবে কি 1 + 1 মানে কত আসবে, √2। তাহলে আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা √2। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 32, মানে কি এর মানটা 16, আর উৎকেন্দ্রিকতা √41/5। তাহলে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার। যেহেতু অধিবৃত্ত আছে তাহলে এটা হবে প্লাস, তাহলে হবে 41/25 1 - 16 স্কোয়ার বাই কত, এ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 16 স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 - 41/25। কোথাও ভুল করছি, 41/25 -1, 41/25 -1, তাহলে আসতেছে কত বলতো, এটা আসতেছে তোমার 16/25। তাহলে দেখো আমাদের 16 স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আসতেছে 16/25। তাহলে তোমার এখানে 16 16 একটা কাটা যাচ্ছে, তাহলে এ স্কোয়ারের মানটা পাওয়া যাচ্ছে 16 × 25, 16 ইন্টু কত 25। তাহলে এখান থেকে এর মানটা পাওয়া যাবে 4 × 5 মানে কত 20। তাহলে আর অক্ষের দৈর্ঘ্য মানে এর মানটা যেহেতু 20, তাহলে আর অক্ষের দৈর্ঘ্য হবে 2a, এটার মান হবে কত 40, এটার মানটা হয়ে যাবে 40। এটা শেষ। পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেওয়া আছে। সো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x = a, মানে কি x - a = 0। তো তার মানে কি মাইনাস এর ভ্যালুটা হচ্ছে 2, ঠিক আছে, তাহলে মাইনাস এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে এর ভ্যালু কত -2। তাহলে এর ভ্যালু যদি -2 হয়, তাহলে y² = 4ax, তার মানে কি 4 - 2x মানে কি -8x। তাহলে এটা হচ্ছে তোমার বি নাম্বার হবে আমাদের কারেক্ট আনসার, বি নাম্বার হবে আমাদের কি কারেক্ট আনসার। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6 একক, আর অক্ষের দৈর্ঘ্য তোমার হচ্ছে 3, আর অক্ষের দৈর্ঘ্য 3। তো আমাদের কি বলা হয়েছে যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে 2ae, এটার মানটা হচ্ছে 6, আর অক্ষের দৈর্ঘ্য 2a, এটার মানটা হচ্ছে তোমার 3। তাহলে 3 এর মানটা হবে 6, তাহলে ই এর মানটা হয়ে যাচ্ছে 2, তাহলে উৎকেন্দ্রিকতাটা হচ্ছে কত 2। আচ্ছা, এই পরাবৃত্তের শীর্ষ বের করতে হবে, তাহলে কষ্ট করে একটু ভাঙতে হবে ভাইয়া, করো। এইখান থেকে আমরা এই 4y আর 5টাকে ডান পাশে নিয়ে যাচ্ছি, আর 3x² + 2x, আর নিচে কত 4y + 5, 3x² + 2x + 1, 4y + 5, আর এখানে যখন একটা 3 অ্যাড করছো তাহলে এখানে একটা 3 অ্যাড করতে হবে। তাহলে আলটিমেটলি 3x + 1 হোল স্কয়ার, এটা হচ্ছে কি 4y + 8, মানে কি y 4 কমন নিলে y + 2, তাহলে এরকম হয়ে যাচ্ছে x + 1 হোল স্কয়ার 4a y + 2 এরকম চলে আসতেছে। তাহলে দেখো শীর্ষ কি, শীর্ষ হচ্ছে x = 0, আবার কি y = 0।
তার মানে কি হবে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালুটা হবে -1, আর y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে y এর ভ্যালুটা হবে -2, তাহলে শীর্ষ -1 -2, তাহলে শীর্ষ হচ্ছে কত? বি নাম্বার। বি নাম্বার হবে আমাদের আনসার। আচ্ছা, আয়তাকার অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? আর অক্ষের দৈর্ঘ্য 2 একক, মানে কি 2 এর মানটা হচ্ছে 2, ঠিক আছে? তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b²/a, তাহলে আলটিমেটলি তোমার 2a²/a, কারণ কি আয়তাকার অধিবৃত্তের জন্য a সমান b, তাহলে একটা a কিন্তু কাটা যায়, তাহলে রেজাল্ট হচ্ছে 2a, এবং 2 এর মানটা কত দেয়া আছে? 2 এর মানটা হচ্ছে 2, তাহলে অ্যান্সারটা কত হবে? 2, ঠিক আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হবে 2। কোন উপবৃত্তের ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য 4 একক, উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/√2, তার মানে 2b এর মানটা 4, তাহলে b এর মানটা হচ্ছে 2, আর উৎকেন্দ্রিকতা হচ্ছে তোমার 1/√2, তাহলে ই স্কয়ারের মান কত? 1 মাইনাস বি স্কয়ার বাই কত? a স্কয়ার, তাহলে হাফ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 স্কয়ার বাই a স্কয়ার, তাহলে 2 স্কয়ার বাই a স্কয়ারের মানটা হচ্ছে তোমার কত? হাফ, তাহলে a স্কয়ারের মানটা হচ্ছে তোমার 8, তাহলে এর মানটা হচ্ছে 2√2, এর মানটা হচ্ছে 2√2, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, 2 ইন্টু 2√2 মানে কত? 4√2, অ্যান্সারটা হয়ে যাচ্ছে কত? 4√2। আচ্ছা, কোন পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব, এই অঙ্কটা একটু পরে করি। কোন অধিবৃত্তের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 4 একক, উৎকেন্দ্রিকতা 3, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a/e, আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কত? 3, তাহলে আর অক্ষের দৈর্ঘ্য চাইছে, সো 2a/e এটার মানটা হচ্ছে তোমার 4, আর হচ্ছে উৎকেন্দ্রিকতা 3, তাহলে বসাও তো, তাহলে কাটাকাটি করলে তোমার এখান থেকে 2, তাহলে এর মানটা চলে আসে 6, তাহলে আর অক্ষের দৈর্ঘ্য 2 12, অ্যান্সারটা হয়ে যাবে 12। এটা শেষ। এইবার লাস্টের যে পার্টটা আমাদের আছে, একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব এক্স অক্ষের ঊর্ধ্ব অর্ধতলে অবস্থিত আর এক্স অক্ষের সমান্তরাল, এর দৈর্ঘ্য 16, মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এর মানটা 16, তাহলে এর মানটা কত? এর মানটা হচ্ছে 4। আচ্ছা, পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি হচ্ছে 0 0 হয়, এর সমীকরণ কত? এটা কি বুঝাইছে? দেখো এই অঙ্কটা আমরা এখানে করতেছি, এটা হলো কি? এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা এক্স অক্ষের উপরের অর্ধতল, উপরের মানে কি ঊর্ধ্ব অর্ধতল, মানে উপরের পার্ট, এটা কি? এটা হচ্ছে নিম্ন অর্ধতল, নিম্ন অর্ধতল। উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এবং উপরের অর্ধতলে অবস্থিত, এবং শীর্ষবিন্দু 0 0, তার মানে ঘটনাটা হবে এরকম, ঘটনা হবে এরকম। এটা সমীকরণ হবে x² = 4ay ফরম্যাটে। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এর মানটা দেওয়া আছে 16, তাহলে এটা কি হবে? x² = 16y, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা হয়ে যাবে কি? অপশন বি। তো আজকে আমাদের এই পর্যন্তই। উদ্ভাসের ভাইয়া, রেজাউল ভাই আছেন, ভাই অনেক কষ্ট করে আসেন ভাই আমার জন্য, থ্যাংক ইউ। সমস্যা নেই ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, অর্ক ভাইয়া, ঠিক হ্যাঁ আছে ভাইয়া, ভাইয়া, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আর স্টুডেন্ট ভাইরা তোরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।